তাও করেও রেকর্ড দে, আমি স্ক্রিন শেয়ার করতে। হ্যাঁ আমি দিয়ে রাখতেছি। আচ্ছা আচ্ছা, স্যারের হচ্ছে এবারটা হচ্ছে স্যার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করছে। বেসিক্যালি হচ্ছে স্যারের একটা ইয়া ছিল না যে সিটিতে স্যার যে হচ্ছে একটা ডায়াগ্রাম আঁকতে দিছিল, ওই ডায়াগ্রামটারই মানে বিভিন্ন পার্ট নিয়ে উনি ডিসকাস করছে। তো স্টেপ বাই স্টেপ ওই ডায়াগ্রামই বুঝাইছে। তো ফার্স্টে হচ্ছে এই ফিগারটা মানে তোমার স্লাইডের ফার্স্টে আছে, এখানে যেটা বুঝাইতে চাইতেছে যে এখানে বলা আছে সিস্টেম বাউন্ডারিজ ফর দ্য এনভায়রনমেন্টাল লাইফ সাইকেল ইনভেন্টরি অফ সলিড ওয়েস্ট, মানে একটা সলিড ওয়েস্টের এনভায়রনমেন্টাল লাইফ সাইকেলটা কিরকম এটা বোঝানো হচ্ছে। মানে এখানে বোঝানো হচ্ছে ইনপুট হিসেবে আমরা মানে এখানে সলিড ওয়েস্ট আসতেছে ফার্স্টে, তারপর এটাকে হচ্ছে কালেক্ট কালেক্ট করা হচ্ছে, সর্ট করা হচ্ছে, তারপর এটাকে বিভিন্ন ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া হইতেছে, অথবা এগুলোকে রিসাইকেল করা হচ্ছে, অথবা ল্যান্ডফিল হিসেবে এগুলোকে ডিসপোজ করা হচ্ছে। তো আর হচ্ছে এখানে এই ট্রিটমেন্ট করার সময় দেখা যায় কিছু আউটপুট পাওয়া যায়, কিছু প্রোডাক্ট পাওয়া যায়। তো এই আউটপুট গুলোর মধ্যে এয়ার ইমিশন, ওয়াটার ইমিশন, তারপরে ইনার প্ল্যান্ট মেটেরিয়াল এসব থাকতে পারে। আর প্রোডাক্ট হিসেবে এই যে সেকেন্ডারি ম্যাটেরিয়াল কম্পোস্ট থাকতে পারে, মানে ওয়েস্টটাকে আমরা যদি কোথাও মানে মাটি দিয়ে চাপা দিয়ে রাখি, তারপর ওইটা হচ্ছে গিয়ে অনেক সময় সার উৎপন্ন হতে পারে, তারপরে ইউজফুল এনার্জি আমরা পাইতে পারি। এটা বেসিক্যালি একটা ওয়েস্টের লাইফ সাইকেল, তার উপর দিয়ে কি কি যায় এটাই বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে কি এই যে এই ফিগারটা হচ্ছে সিটিতেও আসছিল সম্ভবত, আর এটা হচ্ছে টার্মেও অনেকবারই আসে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হায়ারার্কি, মানে কোনটা কেমন প্রেফারেবল এটার উপর বেস করে সলিড ওয়েস্টের যে হায়ারার্কিটা মানে তৈরি করা হয়েছে। তো এটা দেয়, আর এটার সাথে দেয় হচ্ছে গিয়ে বাংলাদেশের রেসপেক্টে এইটা কিরকম হবে, কি কি চেঞ্জ হবে, এই কোয়েশ্চেনটা আসে সিটিটাই। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে মোস্ট প্রেফার্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইয়াটা প্রসেসটা, সেটা হচ্ছে সোর্স রিডাকশন, আর লিস্ট প্রেফার্ড হচ্ছে ল্যান্ডফিলিং। এটার কারণটা আমরা বুঝতে পারতেছি যে যদি হচ্ছে আমরা সোর্সেই একটা ওয়েস্টকে আমরা হচ্ছে মানে ওয়েস্টের পরিমাণটা যদি আমরা কমায় দিতে পারি সামহাউ, তাহলে কি আমার ওয়েস্টের পরিমাণ কম হচ্ছে, তার মানে ম্যানেজমেন্টটা ইজিয়ার হইতেছে। আর ল্যান্ড ফিলিং সবচেয়ে লিস্ট প্রেফার্ড, কারণ ল্যান্ড ফিলিং আসলে এখানে কি হয় যে ল্যান্ডের পরিমাণ বাংলাদেশে এমনিই কম, তার উপর যদি ল্যান্ড ফিলিং করে করে আমরা ল্যান্ড গুলোকে শেষ করে ফেলি, তাহলে তো আর জায়গায় থাকলো না। তার উপরে ল্যান্ড ফিলিং মানে এটা এনভায়রনমেন্টের সাথে সরাসরি এক্সপোজ আর কি, এগুলো আর এই কারণে লিস্ট প্রেফার। আর বাকি যেগুলো আছে এগুলো কি পরে আছে, আচ্ছা এগুলো একটু বলে দিই উনি কোনটা কি, এই জিনিসগুলো একটু মানে এক্সাম্পল সহ চাই অনেক সময়। যে সোর্স রিডাকশন বলতে যেমন ধর বাসাতে যদি আমরা হচ্ছে ওয়েস্টের পরিমাণ কমায় দিই, লাইক হচ্ছে আমরা একটা হাত ধুয়ে আমরা হচ্ছে টিস্যু দিয়ে হাত না মুছে আমরা যদি টাওয়েল দিয়ে মুছি, তাইলে হচ্ছে টিস্যুর পরিমাণটা কমে যেতেছে। আবার সেম ভাবে যদি আমরা টেবিলে টিস্যু ইউজ করে টেবিল বা পানিটা না মুছে আমরা যদি ইয়ার ইউজ করি, কোনো একটা কাপড়ের মানে কোনো একটা হচ্ছে টাওয়েল বা ন্যাপকিন ইউজ করি, তাহলে ওইটা আমরা ধুয়ে আবার ইউজ করতে পারবো, তাহলে আমার ওয়েস্টের পরিমাণ কমে যেতেছে। আবার হচ্ছে যদি আমরা হচ্ছে পলিথিন ব্যাগ এসব ইউজ না করে আমরা যদি পাটের ব্যাগ ইউজ করি, যেটা বারবার ইউজ করা যাইতেছে, তাহলে পলিথিনের যে ওয়েস্ট এটার পরিমাণ কমে যাচ্ছে। রিইউজ জিনিসটা হচ্ছে, রিইউজ আর রিসাইকেলের মধ্যে তফাৎটা হচ্ছে রিইউজে আমরা একটা কোনো জিনিসকে মডিফাই করি একটু, কোনো রকম মডিফাই করা ছাড়াই আমরা সেই জিনিসটা অন্য কাজে ইউজ করি। যেমন হচ্ছে আমরা কি করি যে আমরা যে ডানোর যে কৌটাটা থাকে দুধের, সেটাকে আমরা হচ্ছে কি করি আটা ময়দা বা মুড়ি এসব রাখার কাজে ইউজ করি, তাইলে এখানে ওই কৌটাটা কোনো এরকম মডিফাই করা ছাড়া আমরা ইউজ করতেছি। তো এটা হচ্ছে রিইউজ। আর হচ্ছে রিসাইকেল হচ্ছে কি যে কোনো একটু স্লাইট মডিফিকেশন করে কোনো একটা জিনিসকে আবার বা ওয়েস্টকে বেসিক্যালি ওয়েস্টকে আবার ইউজ করা। তো রিসাইকেল বলতে যেমন হচ্ছে রিসাইকেলের লিখে দিছিল যে যদি ওই যে প্লাস্টিক যেগুলো আমরা ফেলে দিই বিভিন্ন ধরনের ওই পলিথিন ব্যাগ এগুলো যদি ফেলে দিই, সেগুলো কি করা হয় একটু প্রসেস করে ওগুলোতে আবার প্লাস্টিকের ক্যান বা এসব তৈরি করা হয়। তো হালকা একটু মানে এটা দেখে হচ্ছে
রিসাইকেলে মানে খুব বেশি মডিফাই করা হচ্ছে না, বাট হালকা মডিফাই করা হচ্ছে আর কি। আবার দেখা যায় যে রিসাইকেলের কি কি আছে এটাই মনে পড়তেছে আমার, যে আবার হচ্ছে ওই যে আমরা যে কাগজ টাগজ বাসায় এই যে খাতাপত্র গুলো বিক্রি করি, সেগুলো কি হয় ধর এগুলো আবার হচ্ছে প্রসেস করে আবার ধর নিউজ পেপার বা এগুলো তৈরি করা হচ্ছে, তো এটা এক ধরনের রিসাইকেল। আর রিসোর্স রিকভারি জিনিসটা অনেকটা রিসাইকেলের সাথে রিলেটেড। রিসোর্স রিসাইকেল মানে হচ্ছে কি, যে ওয়েস্টটা আমার ছিল সেটা পুরাটাকেই আমরা মানে মডিফাই করে ইউজ করতেছি, কিন্তু রিসোর্স রিকভারিতে হচ্ছে যেটা স্যার বলছে যে ওয়েস্টের একটা পার্ট কে ইউজ করতেছি। যেমন হচ্ছে আমরা পুরাতন বিল্ডিং যখন ভাঙা হয় সেখান থেকে যে কংক্রিটের ওয়েস্টটা পাই, সেই ওয়েস্টটার থেকে শুধুমাত্র কোর্স অ্যাগ্রিগেট যেগুলো, এগুলোকে যদি আমরা নিয়ে যদি আমরা রোড বানানোর ক্ষেত্রে কোর্স অ্যাগ্রিগেটটা ইউজ করি, এটা হচ্ছে রিসোর্স রিকভারি। মানে এখানে হচ্ছে ফাইন অ্যাগ্রিগেটটা আমরা নিচ্ছি না, শুধু কোর্স অ্যাগ্রিগেট এটা বলছে। আর ইনসিনারেশন হচ্ছে যে আমরা হচ্ছে উম, যদি পুরাই ওয়েস্ট গুলোকে পুরাইলে আমরা কিছু হিট পাবো, হিট জেনারেট হবে, সেগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি, পানি গরম করতে বা এনার্জি জেনারেট করতে, এগুলো কাজে পাওয়ার জেনারেশন আমরা ইউজ করতে পারি। ল্যান্ড ফিলিং তো বুঝতেছি, ল্যান্ডের মধ্যে কোনো একটা ফিল্ডে যে ফেলে দেওয়া ওয়েস্টকে সরাসরি। আর ওয়েস্ট মিনিমাইজেশন টেকনিক গুলা এখানে উনি এগুলো অ্যাকচুয়ালি ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক, আর এটা হচ্ছে ওয়েস্ট মিনিমাইজেশন টেকনিক, মানে আমরা কিভাবে হচ্ছে ওয়েস্ট কে কমাইতে পারি। তো এখানে হচ্ছে তিনটা নিয়ে বেসিক্যালি ডিসকাস করছে: রিসাইক্লিং, সোর্স রিডাকশন আর প্রোডাক্ট মডিফিকেশন। তো রিসাইক্লিং তো বললামই একটু আগে, এটা আবার দুই ভাগে ভাগ করছে, এগুলো দেখতে পারি। সোর্স রিডাকশনের ব্যাপারে উনি হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে প্রসেস চেঞ্জ, একটা হচ্ছে গুড হাউসকিপিং। গুড হাউসকিপিং হচ্ছে কি, ওই যে ওইটাই যেটা হচ্ছে বাসাতেই এমন ভাবে আমরা ওয়েস্টের পরিমাণটা কমাইলাম যেন মানে মানে বাসাতেই ওয়েস্টের পরিমাণটা কমায় না, যে চটের পাটের ব্যাগ ইউজ করা পলিথিনের বদলে, তারপর টিস্যু ইউজ না করে কাপড়ের যেটা ন্যাপকিন বলে ওটা ইউজ করা, এগুলো হচ্ছে গুড হাউসকিপিং। আর প্রসেস চেঞ্জ হচ্ছে গিয়ে প্রসেস চেঞ্জের এই যে এই চারটা পয়েন্ট নিয়ে, এগুলো নিয়ে অনেক ভালো করে বলছেন। আর প্রসেস এই সবগুলো আসলে ইম্পর্টেন্ট, উনি এগুলো হচ্ছে এক্সাম্পল চাই, আমি অনেক সময় এক্সাম্পল সহ আর কি ডিসকাস করতে বলে হয়তো। এটার মধ্যে হচ্ছে ইনপুট ম্যাটেরিয়াল। আচ্ছা, এই চারটা বুঝাইতে উনি যেটা বেসিক্যালি বুঝাইছেন যে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে হচ্ছে একটা ক্যাড রুম থাকে, ওই ক্যাড রুমে হচ্ছে মানে যে একটা ড্রয়িং করা হয়, ওই ড্রয়িং এ মানে যতগুলো হচ্ছে মানে একটা কাপড় নিয়ে ওখানে যতগুলো শার্ট বা যতগুলো মানে ড্রেস বানানো হবে, ওইগুলো হচ্ছে ড্রয়িং এ মানে ওখানে ড্রয়িং করা হয়। এমন ভাবে ড্রয়িং করে যেন হচ্ছে সবচেয়ে কম কাপড় ওয়েস্ট হয়, মানে সবচেয়ে বেশি ইউটিলাইজ করা হয়, মানে অপটিমাইজেশন যেন হয় আর কি, ওয়েস্টের পরিমাণ সবচেয়ে কম হয়, এমন ভাবে ডিজাইনটা করা হয়। আর হচ্ছে তারপর আর কি যে ওয়েস্ট তা তৈরি হয়, যে কাপড়গুলো বেঁচে যায় ওগুলোকে জুট কাপড় বা এরকম কিছু বলে, ওটাকে পরে বিক্রি করে দেওয়া হয়, ওটা দিয়ে মানে প্যাকেজিং এর কাজে বা আর কি জানি বলছিল যে লেপের কভার বা এসব বানাইতে ইউজ করা হয়। তো এখানে ইনপুট ম্যাটেরিয়াল চেঞ্জ বলতে বোঝাচ্ছে প্রসেস চেঞ্জের মধ্যে ফার্স্ট হচ্ছে ইনপুট ম্যাটেরিয়াল চেঞ্জ। ইনপুট ম্যাটেরিয়াল চেঞ্জ বলতে উনি যেটা বুঝাইছেন যে আগে হচ্ছে রেফ্রিজারেটর মনে হয় অ্যালুমিনিয়াম এরকম কিছু দিয়ে তৈরি হতো, মানে কিছু একটা দিয়ে তৈরি হতো যেটাতে মানে যেটা হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, মানে বারবার তাড়াতাড়ি যদি নষ্ট হয়ে যায় তার মানে অনেক ওয়েস্ট জেনারেট হতো। তো এখন হচ্ছে কি এটা কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় রেফ্রিজারেটর গুলো, এটা হচ্ছে অনেকদিন টিকে, যার কারণে কি অনেকদিন টিকলে ওয়েস্ট কম জেনারেট হবে। আর বেটার প্রসেস কন্ট্রোল হচ্ছে, একটু দেখে নিই। আচ্ছা, বেটার প্রসেস কন্ট্রোল বলতে এটা যেটা বললাম যে ড্রয়িংটা এমন ভাবে করা যেন হচ্ছে সবচেয়ে কম পরিমাণে কাপড় ওয়েস্ট হয়, মানে অপটিমাইজেশন যেন হয় ডিজাইনটা, এটা হচ্ছে বেটার প্রসেস কন্ট্রোল। ইকুইপমেন্ট মডিফিকেশন বলতে বুঝাইছে যে
এই ইকুইপমেন্ট মডিফিকেশন আর টেকনোলজি চেঞ্জ মোটামুটি আমার কাছে সেমই লাগছে। ইকুইপমেন্ট মডিফিকেশন বলতে মানে আগে হচ্ছে যে কাপড়টা কাটা হয় সেটা হচ্ছে আগে হাতে কাটা হইতো, তারপর হচ্ছে মেশিনেই কাটতো কিন্তু ম্যানুয়ালি কাটতো, তারপর হচ্ছে মেশিনটা অটোমেটেড হয়ে গেছে। তো এই যে মেশিনটার যে হচ্ছে মানে মানে ম্যানুয়াল মেশিন থেকে অটোমেটেড মেশিনে চলে গেল, এটা হচ্ছে ইকুইপমেন্ট মডিফিকেশন। টেকনোলজি চেঞ্জ উনি এরকমই মনে হয় বলছেন, তাতে এমন লিখছি যে টেকনোলজি চেঞ্জ এমনই বলছে যে আগে ম্যানুয়ালি কাটা হতো, এখন অটোমেটেড সিস্টেমে কাটা হয়, এরকম বলছে। আর এখানে যেটা বুঝাইছে যে আহ মানে যেসব কান্ট্রি যত ডেভেলপ, যেসব শহরগুলো যত ডেভেলপ, এখানে শহর বুঝাইছে সব কান্ট্রিকে বুঝাচ্ছে বেসিক্যালি, সেগুলোতে আর কি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কস্টটা তত বেশি। মানে যারা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে বেশি মানে কস্ট ইনভলভ করে তারা তত ডেভেলপ, এরকম কিছু একটা ব্যাপার। মানে আর তেমন কিছু বলে নাই। আর এখানে হচ্ছে সোর্সেস অফ সলিড ওয়েস্ট উইদিন এ কমিউনিটি। এখানে সলিড ওয়েস্টের কি কি ধরনের সোর্স থাকতে পারে, মানে রেসিডেন্সিয়াল সোর্স, কমার্শিয়াল, ইনস্টিটিউশনাল, বা এগুলোর মধ্যে রেসিডেন্সিয়ালে আবার আহ কোথায় কোথায় থেকে সোর্স মানে ওয়েস্ট গুলো জেনারেট হচ্ছে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কি কি থাকে, যে সিঙ্গেল ফ্যামিলি, মাল্টি ফ্যামিলি, ডিওলিং, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট, এগুলো থেকে আসলে সোর্সটা জেনারেট হয়। আর কি ধরনের সোর্স জেনারেট হয় এগুলো থেকে, বাসা বাড়ি থেকে ফুড ওয়েস্ট হয়, পেপার, কার্ডবোর্ড, প্লাস্টিক, এগুলো এগুলো আর কি একটু দেখে নিতে পারিস, সেগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না। আর এটা হচ্ছে আচ্ছা, estimated distribution of all components of municipal solid waste generated in a typical community excluding industrial and agricultural waste। আর তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর এগ্রিকালচারাল ওয়েস্ট বাদে মিউনিসিপাল সলিড ওয়েস্টের মানে পার্সেন্টেজ গুলো কিরকম থাকতে পারে বিভিন্ন মানে বিভিন্ন কি বলবো এলাকায়, যেমন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এরিয়াতে, ইনস্টিটিউশনাল এরিয়াতে, মিউনিসিপাল সার্ভিস যেগুলো দেয়, স্ট্রিট, অ্যালি, ট্রি, এগুলোতে, এগুলো হচ্ছে বিভিন্ন রেঞ্জ দেওয়া হয়েছে। এগুলো টেবিল এমনি খুব বেশি কিছু বলে নাই, ভ্যালু গুলো আর কি দিচ্ছে, সেটাই হচ্ছে। সলিড ওয়েস্টের প্রপার্টিজ নিয়ে এবার ডিসকাস করছে। তো প্রপার্টিজ এর মধ্যে ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল কম্পোজিশন। ফিজিক্যাল কম্পোজিশনে হচ্ছে কি কি জিনিসগুলো আসলে আমাদের দেখতে হবে। এখানে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস দ্যাট মেক আপ মিউনিসিপাল সলিড ওয়েস্ট। মানে মিউনিসিপাল সলিড ওয়েস্ট যেগুলো তৈরি করে সেই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো আইডেন্টিফাই করতে হবে। হচ্ছে পার্টিকেল সাইজটা অ্যানালাইজ করতে হবে। এটা হচ্ছে কারণ পার্টিকেল সাইজটা কিরকম এটা জানা দরকার, কারণ হচ্ছে ওয়েস্টটা যখন মানে ট্রিটমেন্ট করা হবে তখন হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেশিন, সর্টার, ক্রাশার এগুলো থাকে। এগুলোর ডিজাইন করার সময় পার্টিকেলের সাইজটা লাগবে, কারণ এগুলোর মধ্যে দিয়ে তো পার্টিকেল গুলো পাস করবে, বা গ্রাইন্ড করার সময় আর কি ওই পার্টিকেল সাইজটা জেনে তারপরে মেশিন গুলো ডিজাইন করা হয় কিছু। আর ময়েশ্চার কন্টেন্ট টা জানা দরকার, কারণ হচ্ছে মানে এটাও ওই ট্রিটমেন্ট প্রসেসের জন্য যে ময়েশ্চার কতটুকু আছে এই জিনিসটা জানা থাকা দরকার। স্পেসিফিক ওয়েটও লাগবে, আর পার্মিয়াবিলিটি অফ কম্প্যাক্টেবিলিটি এগুলো নিয়ে আসলে পরে ডিসকাস করছি আমি ভালোভাবে, আমি ওখানে আরেকটু ভালোভাবে বলতেছি। আর এখানে হচ্ছে আচ্ছা, রেসিডেন্সিয়াল মিউনিসিপাল ওয়েস্টের ফিজিক্যাল কম্পোজিশন দেখানো হয়েছে। এক্সক্লুডিং রিসাইকেল ম্যাটেরিয়ালস এন্ড ফুড ওয়েস্ট ডিসচার্জ উইথ ওয়েস্ট ওয়াটার। আচ্ছা, এখানে রিসাইকেল ম্যাটেরিয়াল গুলো নাই, আর হচ্ছে ফুড ওয়েস্ট ডিসচার্জ উইথ ওয়েস্ট ওয়াটার নাই। এটা মানে হচ্ছে ফুড ওয়েস্ট যেগুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে সার্জিক্যাল বলছিল যে বেসিন থাকে, সেখানে দেখা যায় গ্রাইন্ডার টাইপের থাকে, তো ওই বেসিনের যে ফুড ওয়েস্ট গুলো থাকে ওগুলো হচ্ছে বেসিনের পাইপ দিয়ে যেমন লাগবে ওগুলো গ্রাইন্ড হয়ে যে ওয়েস্ট ওয়াটারের সাথে, সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের সাথে বের হয়ে যায়, সেটা আর মানে সলিড ওয়েস্টের মধ্যে আসে না। তো ওই জিনিসটাকে এক্সক্লুড করা হয়েছে এখানে। এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এখানে যেটা উনি বলছিল যে ফুড ওয়েস্ট যেটা, এটা হচ্ছে এটা ইউনাইটেড স্টেটস এর এই ভ্যালুগুলো। এখানে হচ্ছে ফুড ওয়েস্ট ইউনাইটেড স্টেটস এ 6 থেকে 18%, তো বাংলাদেশে হচ্ছে এটা অনেক বেশি,
ফুড ওয়েস্টের পরিমাণ বাংলাদেশ হচ্ছে 45 থেকে 65% মতো প্রায়। এটার কারণ যেটা হচ্ছে মানে ইউনাইটেড স্টেটে ওরা হচ্ছে রেস্টুরেন্টে বেশি খায়, ওরা বাসায় কম খায়। তো এখানে এটা হচ্ছে বেসিক্যালি রেসিডেন্সিয়াল সলিড ওয়েস্টের চার্ট। তো এখানে যেহেতু ওরা রেস্টুরেন্টে বেশি খায় বাসা বাড়িতে, এই জন্য কম ওয়েস্ট জেনারেট হয়, এই জন্য ওদের ফুড ওয়েস্টটা কম রেসিডেন্সিয়ালে। আর আমাদের হচ্ছে দেশে তো মানে আমরা একটু ওদের যে রেস্টুরেন্টে কম খাই, আমরা বেসিক্যালি বাসাতে বেশি খাই, তো আমাদের রেসিডেন্সিয়াল সলিড ওয়েস্টের পরিমাণটা বেশি। আর আহ, এখানে হচ্ছে গিয়ে লো মিডল আর আপার ইনকাম কান্ট্রি গুলোকে মানে আহ, মানে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে রেসিডেন্সিয়াল মিউনিসিপাল সলিড ওয়েস্টের পরিমাণগুলো। তো দেখা যাচ্ছে ফুড ওয়েস্ট হচ্ছে লো ইনকাম থেকে আপার ইনকামে যাওয়ার সময় আস্তে আস্তে ফুড ওয়েস্টের কিন্তু পরিমাণটা কমে যাচ্ছে। আর হচ্ছে ওই যে ওটাই যে মানে যত আপার ইনকাম কান্ট্রির দিকে যাবে ওরা হচ্ছে রেস্টুরেন্টের দিকে বেশি খায়, এই জন্য ওদের রেসিডেন্সিয়াল ওয়েস্টটা কম। আর পেপারেও উল্টা, পেপারে হচ্ছে যত আপার ইনকাম কান্ট্রির দিকে যাবে ওদের হচ্ছে পেপার ওয়েস্টটা বেশি। এটার কারণটা এক্স্যাক্টলি কি বলছে আমি খেয়াল করিনি এর মধ্যে। আমার যেটা মনে হয়েছে যে আপার ইনকাম কান্ট্রি বলতে ওগুলা একটু মানে ওগুলাতে কি হয় যে ইকোনমি, অফিস আদালত, হ্যান ত্যান, পড়ালেখা এগুলোর ক্ষেত্রে হয়তো পেপার বেশি ইউজ হয় এরকম। তারপরে আরেকটা বলছেন উনি যে এখন আপার ইনকাম কান্ট্রিতেও এত বেশি নেই, কারণ হচ্ছে এখন তো আমরা হার্ড কপি থেকে সবকিছু সফট কপির দিকে চলে যেতেছি, তো এখন এটাও কমে যেতেছে। এগুলো নিয়ে তেমন কিছু বলেনি, এগুলো দেখতে পারিস, এগুলো নিয়ে আমার কিছু বলেনি। এখানে এই চার্টে জাস্ট দেখাইছে যে এখানে সবচেয়ে বেশি আছে পেপার আর পেপার বোর্ড, আর কিছু বলে নাই। আর আমার যেটা মনে হয়েছে যে আমি হচ্ছে 16 এর দুইটা ভিডিও দেখলাম ফার্স্টে, তো তারপরে তো নাই ভিডিও আর অফলাইনে, তো আমি হচ্ছে 15 এর ভিডিও দেখা শুরু করছিলাম। 15 এর ভিডিওর মধ্যে 16 এর যেটুকু দেখছি কিছু পার্ট ছিল, উনি 15 এ অনেক ভালো করে পড়াইছে, অনেক ভালো করে পড়াইছে আমাদের চেয়ে। আমার কাছে মনে হচ্ছে অনেক বেটার ওয়ে। 15 এর ভিডিও দেখলে মনে হয় লাভ আছে, এটাই মনে হ্যাঁ, হচ্ছে। আমারও এটা মনে হচ্ছে 15-এ আরো ভালো মতো পড়াইছে। হ্যাঁ উনি আমাদের খুবই মানে দায়সারা ভাবে কেমন কেমন করে হুম পড়াইছে, হুম বুঝলাম না কেন। আচ্ছা, আচ্ছা এখানে এগুলো আসলে উনি কিছু বলেননি, দেখারও কিছু নাই আসলে। এখানে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট থেকে ম্যাথটা আসছে না, আমি দেখি নাই অবশ্য। আচ্ছা, ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলছিল যে ধর তোর সলিড ওয়েস্ট কি বলবো, তুই হচ্ছে সলিড ওয়েস্ট আর ময়েশ্চার কন্টেন্ট বের করবি। তো এখন তুই কিছু ধর তার সলিড ওয়েস্টের মধ্যে কিছু বোতল আছে, সেগুলোর মধ্যে পানি আছে, কিছুর মধ্যে কোক একটু একটু আছে, কিছু পলিথিনের ব্যাগের মধ্যে বৃষ্টির পানি জমে আছে। তো ময়েশ্চার কন্টেন্ট বের করার সময় তুই এইগুলা কি করবি, এই পানিগুলাকে কি করবি? তো এই উনি যেটা বলছে এই পানিগুলা হচ্ছে এক্সেস ওয়াটার, এগুলো তো আসলে ময়েশ্চার ওই ওয়েস্টের ময়েশ্চার কন্টেন্ট, এগুলো এক্সেস ওয়াটার, তো এগুলো ফেলে দিয়ে তারপরে ময়েশ্চার কন্টেন্টটা বের করতে হবে। তো ময়েশ্চার কন্টেন্টের ফর্মুলা আমরা জানি যে ইনিশিয়াল ওয়েট মাইনাস ট্রাই করার পর যেটা ওয়েট ডিভাইডেড বাই ইনিশিয়াল ওয়েট বলতে ওয়েট যখন ছিল আর কি, ইন্টু 100। এখানে উনি যেটা বলছে যে ড্রাই ওয়েট এর ক্ষেত্রে এখানে লেখা আছে ওয়েট অফ স্যাম্পল আফটার ড্রাইং এট 105°C। উনি বলছে যে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 77 ডিগ্রি সেলসিয়াসে ট্রাই করা, কারণ 105°C ট্রাই করলে অনেক ভলাটাইল ম্যাটেরিয়াল যেগুলো থাকে এগুলো চলে যায়, যে কারণে ড্রাই ওয়েটটা মনে হয় অনেক কম। ওটা তো আসলে অ্যাকচুয়াল ড্রাই ওয়েট না, ড্রাই ওয়েটের মধ্যে তো আসলে ভলাটাইল ম্যাটেরিয়াল গুলো থাকে। সো এটা 77 ডিগ্রি সেলসিয়াসে করা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আর পার্টিকেল সাইজের মানে পার্টিকেল সাইজ কেন বের করতে হবে এটা তো আমি বললামই, যে এই যে মেশিন গুলা থাকে ট্রিটমেন্টের জন্য, গ্রাইন্ডিং করার জন্য, সল্টিং, তারপর ক্রাশিং, ওইগুলার ডিজাইন করার জন্য ওগুলোর জন্য লাগে। তো পার্টিকেল সাইজের সময় যেটা বলছে এখানে যদি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হয় জিনিসটা, তাহলে তো আমরা একটা ডাইমেনশন দিয়ে মানে সাইজটা বের করতে পারি, শুধু লেন্থ বা শুধু শুধু লেন্থ। আবার যদি 2 ডাইমেনশন হয় লেন্থ প্লাস উইথ, আর 3 ডাইমেনশনাল হলে সাইজটাকে আসলে
মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হলে সরাসরি ওইটাই নিব লেন্থটা, টু ডাইমেনশনাল হলে দুইটা ডাইমেনশনের অ্যাভারেজ করবো, থ্রি ডাইমেনশনাল হলে তিনটা ডাইমেনশনের অ্যাভারেজ। তো আমাদের সলিড ওয়েস্ট আমাদের থ্রি ডাইমেনশনাল হয়, সো এক্ষেত্রে আমাদের তিনটা ডাইমেনশনাল অ্যাভারেজ করতে হবে। এটাই বলছে। এখানে আর কিছু মনে হয় বলার নেই। আর ইফেক্টিভ সাইজের কথা এখানে আমি বলছি, বাট ইফেক্টিভ সাইজটা এখানে তো না, ইফেক্টিভ সাইজটা লাগে আরেকটা গ্রাফ আছে পরে, ওটা দেখাবো। ওখানে ইফেক্টিভ সাইজ। আচ্ছা, আর হচ্ছে এখানে যেটা বলছে যে আমরা নর্মালি ল্যাবে যেসব সিভ ইউজ করতাম, গোল গোল রাউন্ড রাউন্ড সিভ অ্যানালাইসিসের জন্য, ওগুলো দিয়ে তো আর আমরা সলিড ওয়েস্টের সিভ অ্যানালাইসিস করতে পারবো না। এই জন্য হচ্ছে সলিড ওয়েস্টের জন্য মানে মানে কি বলবো, সিভ অ্যানালাইসিসের জন্য বানায় নিতে হয় সিভ, ওগুলো দিয়ে হয় না। তো এরকম একটা সিভ দেখাচ্ছে, এটা মানে বানায় নিচ্ছে নিজেদের মতো করে। আর এই গ্রাফ আর এই গ্রাফ, এই দুইটা প্রতিবারই আসে তাই, আর বলে যে এগুলো থেকে কি পাওয়া যায়, কি কি মানে তুমি পাচ্ছ, এগুলার ইউজ কি, কোনটার মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন মানে দুই ধরনের ভ্যালু পাওয়া যায়, দুই ধরনের ভ্যালুর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো প্রতিবারই প্রায় আসতে দেখছি। তো এই গ্রাফটা যেটা এখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে মেশ সাইজ বা সিভ সাইজ যেটা ইঞ্চে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে নাম্বার অফ অবজেক্টস পার টাইম। এখন আমি যদি এই ব্লু লাইনটা চিন্তা করি, তাহলে ব্লু লাইন থেকে যদি আমি এরকম একটা লাইন টানি, তাহলে এই গ্রাফকে এখানে কি বলে, এই লাইনকে এখানে সেটা ইন্টারসেক্ট করছে, তো এই বরাবর একটা ভ্যালু পাবো, আর এই লাইনকে এখানে ইন্টারসেক্ট করছে, এই বরাবর একটা ভ্যালু পাবো। এই ব্লু লাইনটা বুঝাইতেছে যে 10 ইঞ্চ মেশ সাইজে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এই রেঞ্জে যতগুলো, এই রেঞ্জের মধ্যে কি বলে নাম্বার অফ অবজেক্ট গুলা এই রেঞ্জের মধ্যে থাকবে জিনিসটা। হ্যাঁ এটাই। আর এত থেকে এত নাম্বারের অবজেক্ট থাকবে, এই রেঞ্জটা বোঝাচ্ছে। আর রেড লাইনটা যদি এভাবে আঁকি, তাহলে এটা বোঝাচ্ছে যে 10 স্কোয়ার মানে এটা কত, 100। 100টা অবজেক্ট 14 থেকে 16.5 এই সিক্স সাইজের মধ্যে আছে। তো এটা বুঝতে পারছিস আশা করি, এটা তেমন কঠিন কিছু না। মানে এখানে দুইটা রেঞ্জ পাই আমরা, দুই ধরনের রেঞ্জ পাই। তো এটা হচ্ছে এটা রিল, উনি যেটা জিজ্ঞেস করে যে এই দুই ধরনের মধ্যে কোন ভ্যালুটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই নীল কালার থেকে যে রেঞ্জটা পাইলাম, এটা মানে নীল কালার থেকে আমরা পাই নাম্বার অফ অবজেক্টের একটা রেঞ্জ, আর লাল কালার থেকে পাই আমরা মেশ সাইজের একটা রেঞ্জ, কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো উনি দেখলাম 15 এর ভিডিওতে ওটা বলে দিচ্ছে, আমাদেরকে বলে নাই। ওদের বলছে যে মনে হয় যে মেশ সাইজের যেটা, এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে মেশ এখানে সাইজের একটা রেঞ্জ পাওয়া যায়। তো এই রেঞ্জ যদি পাই আমরা, এই রেঞ্জের মধ্যে মনে হয় তোর ওই রেঞ্জের মধ্যে সিট গুলো আমরা বানাইতে পারবো, যে সিটটার গে রেঞ্জের মধ্যে থাকে ওইভাবে আর কি বানানো মনে হয় সুবিধা হবে। জাস্ট একটা একটা ভ্যালু পাইলে আর কি সিট বানানোটা মনে হয় ডিফিকাল্ট, একটা রেঞ্জের মধ্যে থাকলে জিনিসটা মনে হয় ইজিয়ার, এই জন্য হয়তো বা বলছে সেটা। এই গ্রাফটাও না সেম জিনিসই, বাট এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস ছিল নাম্বার অফ অবজেক্টস পার টন, আর এক্স অ্যাক্সিস আছে, সরি এখানে ওয়াই অ্যাক্সিস আছে পার্সেন্ট অফ টোটাল ওয়েট। সেম জিনিসই, এই জন্য জাস্ট শেপটা চেঞ্জ হয়ে গেছে, ওইখান থেকেও যা যা পাইছি সেখান থেকে সেম জিনিস পাবি, জাস্ট ওয়াই অ্যাক্সিস হবে পার্সেন্ট অফ টোটাল ওয়েট। এটাই, এটা আসে, এটা একটু ভালো করে দেখে নিস থেকে। আর এইখান থেকে যেটা উনি বুঝাইছে যে যে বিভিন্ন ওয়েস্ট এই এক্স অ্যাক্সিস বরাবর টিপিক্যাল মানে কম্পোনেন্ট সাইজ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়েস্ট গুলো দেওয়া আছে। তো যেমন ফুড ওয়েস্ট, এটা হচ্ছে কত থেকে কত সাইজের মধ্যে আছে এটা বুঝাইছে। এবার পেপার, এটা কত থেকে কত সাইজের মধ্যে আছে। এখানে যে মাঝখানে যে গোল গোল দেওয়া আছে, এগুলো হচ্ছে মোট মোডাল ভ্যালু বলতে এখানে বুঝাইছে যে সবচেয়ে বেশি ফুড ওয়েস্ট আছে এই সাইডে, এই বরাবর যদি তুই এক্স অ্যাক্সিস বরাবর এই বরাবর এক্স অ্যাক্সিস একটা ডাল এখান থেকে যে সাইজটা পাবি, এই সাইজে ফুড ওয়েস্টের পরিমাণ সবচেয়ে বেশি।
মুড মানে হচ্ছে প্রচুর, মানে এখানে হচ্ছে সবচেয়ে বেশি প্রচুর পরিমাণে ফুড ওয়েস্ট আছে। পেপারের ক্ষেত্রেও সেম, এইখান থেকে যে আমি কোম্পানির সাইজটা পাবো, এই সাইজের পেপার ওয়েস্টটা সবচেয়ে বেশি আছে, এটাই বুঝেছি। আর এটা তো আমাদের স্টুডিওতে আসছিল, এটা হয়তো টার্মেও আসে, ক্যাম্পেইনে আসে মনে হয়। তো এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইফেক্টিভ সাইজ দেওয়া আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর পার্সেন্ট বাই percent by something larger larger than, than indicated size. হ্যাঁ, larger than indicator size। তার মানে মানে এই লার্জার দ্যান ইন্ডিকেটর সাইজের চেয়েও বেশি যেটা ইম্পর্টেন্ট এখানে আসলে এই গ্রাফ থেকে, যে উনি হচ্ছে শেপ গুলা নিয়ে বেশি কনসার্ন, লাইক কোন ক্যানের শেপ কি রকম হবে এটা নিয়ে উনি খুব কনসার্ন। আর এটা হচ্ছে, এটা সম্ভবত ইউএস এর ক্ষেত্রে দেওয়া আছে, এটা বাংলাদেশের ক্ষেত্রে কেমন হবে এটা, হ্যাঁ এটা মনে হয় আমি দেখছি, এটা সিটি দেওয়া আছে। বাংলাদেশের ক্ষেত্রে কেমন হবে সেটা তো বুঝছি সেই সিটির কোয়েশ্চেন দেখে। আর ইউএস এর ক্ষেত্রে যেটা বলছে উনি, মানে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্যানের এই যে শেপটা দেখে আমরা বুঝতেছি যে অ্যালুমিনিয়াম ক্যান হচ্ছে খুব একটা বেশি ভ্যারি করে না, অ্যালুমিনিয়াম ক্যানের সাইজগুলো মোটামুটি সেম। আরেকটা জিনিস, মানে ইফেক্টিভ সাইজ দেওয়া আছে √D1 D2, হ্যাঁ। আর যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে এটা হবে কিউবিক রুট D1 × D2 × D3, এই জিনিসটা উনি ক্লাসে বলছিল। আর অ্যালুমিনিয়াম ক্যানের সাইজটা খুব বেশি ভ্যারি করে না। আচ্ছা, এখানে উনি কেন 3 ডাইমেনশনাল দিল না, বা এটা এখানে কেন 2 ডাইমেনশনাল বললো, এটা আমি জানি না। এটা জিজ্ঞেস করে লাভ নেই। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্যান হচ্ছে, তার মানে এই ধরনের শেপ হওয়ার কারণে এটাকে আমরা বলি হচ্ছে ওয়েল গ্রেডেড, মানে খুব বেশি ভ্যারি করে না। সরি ইউনিফর্ম গ্রেডেড, মানে ইউনিফর্ম ভ্যালুটা একই রকমই থাকে। আচ্ছা, আর হচ্ছে টিন ক্যান যেটা, সেটা আর একটু বেশি ভ্যারি করে, মানে অ্যালুমিনিয়াম ক্যানের চেয়ে এটার সাইজ গুলো একটু বেশি ভ্যারি করে, মানে বিভিন্ন ধরনের টিন ক্যান আছে আর কি, বিভিন্ন সাইজের। গ্লাসের যে ক্যান গুলা, বা যে ক্লাসে কি কিনতে পাওয়া যায় দুধ বা এরকম কিছু, এগুলো আর কি আরো বেশি ভ্যারি করে গ্লাসের ক্যানের সাইজ গুলা, এটাই বুঝাইছে। আচ্ছা, বিডির পার্সপেক্টিভটা বলে সেটা ক্লাসে ভালো খেয়াল নেই। বিডির পার্সপেক্টিভে আমি সত্যি বলতে ওনাকে রাসেল নাকি জানি জিজ্ঞেস করছিল ক্লাসে, তো উনি বলছে কি যে তোমার কি মনে হয় বাংলাদেশে খুব বেশি চেঞ্জ হবে, এগুলো তো বাংলাদেশেও সেমই থাকবে। তখন সে বলছে স্যার গ্লাস তো বাংলাদেশে খুব বেশি ইউজ হয় না, সে মানে পণ্ডিতি করে বলছে স্যার গ্লাস তো হচ্ছে আমরা তো অত বেশি ইউজ করি না। তখন স্যার বলছে হ্যাঁ তাইলে সেটা চিন্তা করবা, তাহলে গ্লাসেরটা, মানে উনি যেটা বুঝাইতে চাইছে যে গ্লাসেরটাও মানে অনেকটা ওয়েল হবে, সরি ইউনিফর্ম গ্রেডেড এর মতো হবে। পরে যেটা বলছে বাংলাদেশের ক্ষেত্রে এভাবে এত ওয়েল গ্রেডেড হবে না। আর সিটিতে উনি কি কি দিছিল আমি ভুলে গেছি, বাট মানে ওই কি কি ক্যান দিছিল তোর মনে আছে? তাইলে হয়তো বলতে পারবো, আমার মনে হয়। এইটাই মনে হয় না না, অয়েল আরেকটা ক্যান ছিল বলছিল আর অলিভ কি। অয়েল। হ্যাঁ, আচ্ছা, সিটিরটা না আমি এখন মনে করতে পারছি না। উম, এটা বুঝলে আর কি সিটিটা সিটিতে মনে পারা হয় যাবে। দিছিল বিভিন্ন ধরনের ভেজিটেবল অয়েলের ইয়েগুলা ক্যান দেখে। আমার যেটা, হ্যাঁ মনে হয় যে সিটির গুলো সবগুলো মোটামুটি ওয়েল গ্রেডেড হবে, তাই না? কারণ বাংলাদেশে তো আমরা তেমন একটা, স্যার যেটা বলছে যে মানে ভেজিটেবল অয়েল ইউজ করি না, সো ভেজিটেবল অয়েলের যেটা ওটা মোটামুটি, সরি ওয়েল ক্যান বলতেছে, ইউনিফর্ম গ্রেডেড হবে উনি যেটা বুঝাইছে। টিন ক্যান মনে হয় ছিল, তাই না? মানে আমার যত মনে পড়তেছে যে বাংলাদেশের ওই জিনিসগুলা কোনোটাই খুব একটা বেশি ওয়েল গ্রেডেড হবে না। বাংলাদেশে মনে হয় ওই জিনিসগুলো আমরা খুব বেশি একটা ভ্যারিয়েশন ইউজ করি, এটাই। সেটাই কোয়েশ্চেনটা থাকলে ভালো। আচ্ছা শোন, আমি বলি এটা হচ্ছে গিয়ে মানে টার্মে আসে মনে হয়, আর অনেক সলভ আছে, সলভ গুলা মানে দেখে নিতে হবে, শেষ। প্যারা নাই, এনার সলভ নিয়ে কোনো প্যারা নেই, অনেক সলভ আছে। আচ্ছা, আর এগুলো টেবিল নিয়ে কিছু বলে নাই উনি? আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা এই টেবিলে
স্পেসিফিক ওয়েস্ট আর স্পেসিফিক ওয়েট আর ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে বিভিন্ন ধরনের ওয়েস্টের। তো এখানে রেঞ্জ দেওয়া আছে আর টিপিক্যাল ভ্যালুগুলো দেওয়া আছে। এগুলো তেমন কিছু মানে উনি যেটা বলছে যে দেখা যায় কি যে মিউনিসিপাল ওয়েস্টের যে ময়েশ্চার কন্টেন্টটা এটা মনে হয় ইউএসএ এটা মোটামুটি কম থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি মিউনিসিপাল ওয়েস্টের ময়েশ্চার কন্টেন্ট বের করতে যায় দেখবে যে ভ্যালুটা অনেক বেশি হয়। কারণ হচ্ছে বাংলাদেশে নর্মালি ওয়েস্ট গুলোর মধ্যে অর্গানিক কম্পাউন্ড অনেক বেশি থাকে, এরকম কিছু বলছিল। চেক করে নিই। হ্যাঁ, যেখানে অর্গানিক ওয়েস্ট অনেক বেশি থাকে এ কারণে হচ্ছে তোর, আর ইউএসএ তে অর্গানিক ওয়েস্ট কম থাকে কারণ হচ্ছে ওরা রিসাইকেল করে সর্টিং করে, এই জন্য ওদেরটার ময়েশ্চার কন্টেন্ট একটু কম থাকে, আমাদের অর্গানিক ওয়েস্ট বেশি থাকার কারণে ময়েশ্চার কন্টেন্টের ভ্যালুটা বেশি। এটা একটা। আর এখানে হচ্ছে স্পেসিফিক ওয়েট নিয়ে বলা আছে। স্পেসিফিক ওয়েট আমরা জানি মাস পার ভলিউম। পারমিয়াবিলিটি নিয়ে অনেক কিছু কথা বলছে, বেশ ভালো কথা বলছে। পারমিয়াবিলিটির ফার্স্টে ইউজটা বলছে। পারমিয়াবিলিটি ইনফরমেশন দেয় হাউ মাচ লিচেড ক্যান পাস থ্রু দ্য কম্প্যাক্টেড লেয়ার। মানে এখানে পারমিয়াবিলিটি অফ কম্প্যাক্টেড ওয়েস্ট, তার মানে এখানে বোঝাচ্ছে যে পারমিয়াবিলিটি থেকে আমরা জানতে পারি যে কি পরিমাণ লিচেড। লিচেড মানে হচ্ছে ওই যে যে তরলটা জমা হয় আর কি ওয়েস্টের নিচে, সম্ভবত এটা। তো কি পরিমাণ নিচে ওই কম্প্যাক্টেড লেয়ারটা দিয়ে মানে পাস থ্রু করে, এটাই পার্মিয়াবিলিটি থেকে জানা যায়। আর আরেকটা জিনিস উনি বলছে যে ফিল্ড পার্মিয়াবিলিটি কিভাবে বের করা যায়। ফিল্ড পার্মিয়াবিলিটি হচ্ছে তোর মানে একদম সরাসরি তুই ফিল্ডের পার্মিয়াবিলিটি পেয়ে যাবি। এটা করার জন্য যেটা করতে হবে, ফিল্ডের মধ্যে তোর গর্ত করতে হবে, গর্ত করে তার মধ্যে একটা স্কেল বসায় দিতে হবে, তারপর পানি ঢেলে দিতে হবে, তারপর পানি কতটুকু কমলো সেটা স্কেলে দেখতে হবে। তো ওইটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডের, সেকেন্ড হচ্ছে এটার ইউনিট পারমিয়াবিলিটি। সো তুই কত সেন্টিমিটারে কত কত সেকেন্ডে কত সেন্টিমিটার কমলো এই ভ্যালুটা সরাসরি ওখান থেকে পেয়ে যাবে। টাইমটা দেখবি আর স্কেলে কতটুকু কমলো এটা দেখবি। এভাবে ফিল্ড পারমিয়াবিলিটি বের করা যায়। আরেকটা হচ্ছে আচ্ছা আরেকটা কি বলছে? আচ্ছা আরেকটা পরে বলতেছি, এখানে এই ফর্মুলা নিয়ে আহামরি কিছু হয় না, ফর্মুলাটা দেখে নিস। তারপরে এই কথাগুলো একটু ইম্পর্টেন্ট, এটা এটা খুবই ইম্পর্টেন্ট তার ফাইনালের জন্য। উনি যে কোয়েশ্চেনটা দেয় সেটা হচ্ছে এখানে একটা জিনিস আছে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি। হ্যাঁ, এটা উনি ক্লাসে বলে নাই, উনি বলছে এটা গুগল করে দেখে নিতে। ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি কি, এটা টার্মে অনেকবার আসছে এবং শুধু এটা আসেনি, আসছে যে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি আর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এদের মধ্যে মিল বা অমিল কি, অমিল কি আর ডিফারেন্সটা কোথায়, তো এইটা একটু আমাদের দেখে নিতে হবে। আর তো এখানে যেটা বলছে যে এই কোয়েশ্চেনটা আসে যে ভার্টিক্যাল ডিরেকশনের পারমিয়াবিলিটি আর হরাইজন্টাল ডিরেকশনের পারমিয়াবিলিটির মধ্যে কোনটা কম কোনটা বেশি এবং কেন। দেখ এখানে বলছে টিপিক্যাল ভ্যালু ফর দ্য ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি অফ কম্প্যাক্টেড সলিড ওয়েস্ট ইজ 10 to the power minus 11 to 10 to the power minus 12 meter square in the vertical direction and 10 to the power minus 10 meter square in horizontal direction। তার মানে horizontal direction এরটা বেশি, vertical direction এরটা কম। তুই একটু মানে এমনি নর্মালি চিন্তা কর, পার্মিয়াবিলিটি হচ্ছে কোন দিকে বেশি হওয়ার কথা। পার্মিয়াবিলিটি নর্মালি হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে বেশি হওয়ার কথা, বাট এখানে হচ্ছে মানে ভার্টিক্যাল ডিরেকশন দিয়েই বেশি পানি বেশি নিচে পাস থ্রু করার কথা, তাই না, ডাউনওয়ার্ডে আসার কথা। হরাইজন্টাল ডিরেকশনে নিচে কেন যাবে, এটা তো নর্মালি যাওয়ার কথা না, সে তো গ্র্যাভিটির কারণে নিচের দিকে আসবে। কিন্তু এখানে হচ্ছে জিনিসটা কম্প্যাক্টেড থাকে, কম্প্যাক্টেড থাকার কারণে এটার ভয়েড পুরো মানে কম্প্যাক্টেড হয়ে যায়, মানে ভয়েড আচ্ছা পোর গুলো আর কি কম্প্যাক্টেড হয়ে যায়। পোর গুলো কম্প্যাক্টেড হয়ে যাওয়ার কারণে আমরা কম্প্যাকশনটা কি দিই উপর থেকে নিচের দিকে, সো উপর থেকে নিচের দিকে পোর গুলো কম্প্যাক্টেড হয়ে যায়, যে কারণে এই ডিরেকশনে অত বেশি নিচের পাস থ্রু করতে পারে না। কিন্তু হরাইজন্টাল ডিরেকশনের ভ্যালুটা কেন বেশি হয়, কারণ হচ্ছে আমরা ময়লাটা ফেলি হচ্ছে লেয়ার বাই লেয়ার,
লেয়ার বাই লেয়ার যখন ফেলি তখন হচ্ছে স্যার যেটা বলছে যে লেয়ার বাই লেয়ার ফেলার কারণে ল্যাটিসের মতো তৈরি হয়, যে কারণে মানে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে তখন নিচেরটা ফ্লো করে হরাইজন্টাল ডিরেকশন। এই রিজনেই হচ্ছে তোর হরাইজন্টাল ডিরেকশনের ইয়াটা বেশি হয় ভার্টিক্যালের চেয়ে, এই জিনিসটা টার্ম আসে। আর পোরোসিটি, পোরোসিটি তো হচ্ছে এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে অ্যামাউন্ট অফ বাই ইউনিট ভলিউম। তো পোরোসিটি হচ্ছে, পোরোসিটির ইকুয়েশন তো দেওয়া আছে, এটা হচ্ছে ই হচ্ছে এখানে ওয়াইড রেশিও। পোরোসিটি দিয়ে মনে হয় তেমন কিছু বলে না। কম্প্রেসিবিলিটির এই ইকুয়েশন দিয়ে মনে হয় সম্ভবত ইকুয়েশন লিখতে বলে, সম্ভবত ম্যাথ মনে হয় না দেখছি, এই ইকুয়েশন সম্ভবত লিখতে বলে। এটা তেমন কিছু না। এখানে হচ্ছে ডেল্টা এইচ টি হচ্ছে টোটাল সেটেলমেন্ট, ডেল্টা এইচ আই হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, ডেল্টা এইচ সি হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট, ডেল্টা এইচ ই হচ্ছে সেকেন্ডারি কম্প্রেশন আর ট্রিক। এই জিনিসটা তো আসে, এই ফর্মুলাটা একটু দেখে নিস, উনি এগুলো নিয়ে কিছুই বলে না, জাস্ট টোটালি এগুলো। আর ওই ইন্ট্রিনসিক আর হাইড্রোজেন পারমিয়াবিলিটিটা এটা হচ্ছে মানে সলভে পাবি হয়তো, বা নাইলে গুগল করলেই পাবি। মানে আমি আর মানে কোয়েশ্চেন লাস্ট মোমেন্টে দেখছি তো, তখন আর আমি গুগল করার টাইম পাইনি, একটু আগে দেখছি আর কি। এগুলো গুগলেই পাবি, মানে কোনটা কি আর কি ডিফারেন্স। আমার মনে হয় সলভেও আছে, তাহসিনা পুরি সলভ আছে, ওখানে থাকার কথা সবকিছু। আচ্ছা, আর হচ্ছে এখানে হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ সলিড ওয়েস্ট দেওয়া আছে। তো এগুলো নিয়ে আহামরি কিছু বলে নাই। প্রবলেমেট অ্যানালাইসিস, ময়েশ্চার লস, আচ্ছা এটা যেটা বললাম যে এখানে হচ্ছে 105 না। আচ্ছা wait, তো এখানে আমি যেটা বলছিলাম, একটা কথা বলছিল যে ময়েশ্চার বের করার সময় লস এট 105 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার। 1 আওয়ারে আমরা হচ্ছে 105 ডিগ্রি সেলসিয়াস যদি এটাকে হিট করি, তাহলে আমরা সেখান থেকে ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার মনে হয় পাবো। আর একটু আগে আমরা কি দেখতেছিলাম এখানে একটা ভোল্টেজ মনে করতেছে না। আচ্ছা, এটা মেবি স্যার বলছিল যে 105-এ না করে 77-এ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, একটু আগে ওটা বললাম, ওটা আর খুঁজে পাইতেছি না। মানে 1 আওয়ারের জায়গায় উনি বলছিল কিছু একটা বের করতে, আমরা হচ্ছে 1 ডে ইউজ করি। তো কিছু একটা কি, এটা আমি মনে করতে পারতেছি না। ওই চলে গেছে। আচ্ছা যাই হোক, সম্ভবত এটা শুধু ময়েশ্চার, হ্যাঁ মনে পড়ছে একটু, এটা শুধু ময়েশ্চার। ময়েশ্চার বের করতে সম্ভবত 105 ডিগ্রিতে 1 ঘন্টা ইয়া করতে হয়। আর ময়েশ্চার কন্টেন্ট সম্ভবত বের করতে 77 ডিগ্রি সেলসিয়াস, সরি 105-এই লেখা ছিল বা 77 হবে, ওটা মনে হয় ফর 24 আওয়ারে করতে হবে, এটাই। আর ভলাটাইল অর্গানিক কম্বাস্টিবলস, ভলাটাইল ম্যাটার হচ্ছে কি এখানে লেখা আছে ইজ দ্যাট পোরশন অফ দ্য ওয়েস্ট হুইচ ইজ কনভার্টেড ইনটু গ্যাস বিফোর এন্ড ডিউরিং কম্বাশন। মানে যেগুলো হচ্ছে যেসব ম্যাটার গুলো তোর হচ্ছে কম্বাশনের আগেও মানে ভলাটাইল মানে কি, ওটা কিন্তু এমনিতেই উড়ে যায়, আবার হচ্ছে কম্বাস্ট করার ফলে কিছু উড়ে যেতে পারে, এইগুলোই হচ্ছে বেসিক্যালি ভলাটাইল ম্যাটার। টেম্পারেচার কম্বাশন হয়। The sample is weighed and, আচ্ছা এই ভোলাটাইল ম্যাটার কতটুকু আছে এটা বের করার জন্য স্যাম্পলটাকে 550 ডিগ্রি সেলসিয়াসে হিট করতে হয় আফটার কম্বাশন স্যাম্পল অ্যাশ ড্রাইভার। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এই কম্বাশনের মাধ্যমে অ্যাশ ড্রাইভেট আর ভোলাটাইল ম্যাটার পাবো। অ্যাশটা হচ্ছে অ্যাশ, আচ্ছা পার্সেন্ট অফ ভোলাটাইল ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, ওয়েট অফ ড্রাই স্যাম্পল মাইনাস অ্যাশ ওয়েট ডিভাইডেড বাই ড্রাই স্যাম্পল। তার মানে কি যে আমার যে ড্রাই স্যাম্পলটা ছিল ওইখান থেকে তো আমরা কম্বাস্ট করে অ্যাশ পাইছি, তার মানে যতটুকু পুড়ে গেছে ওইটা কিভাবে পাবো, ড্রাই স্যাম্পল থেকে যদি অ্যাশের ওয়েটটা বাদ দিই তাহলে আমরা ভলাটাইল যতটুকু ছিল ওইটা পাবো। আর অ্যাশ কি, অ্যাশ হচ্ছে রেসিডিউ আফটার বার্ন, পুরানোর পর যেটুকু বাকি থাকে। ফিক্সড কার্বন নিয়ে উনি বলছে যে ফিক্সড কার্বন জিনিসটা হচ্ছে, উনি কি যেন বললো যে হচ্ছে পুরাইলে, কোনো জিনিসটা পুরাইলে একটা মানে ট্রান্সপারেন্ট একটা মানে সাদা সাদা কি যেন একটা থাকে, ওটা অ্যাশ না, ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয় একটা
কাচের মতো হয় জিনিসটা, এরকম কিছু একটা থাকে, ওইটা সম্ভবত ফিক্সড কার্বন। তো এই ফিক্সড কার্বন জিনিসটা হচ্ছে দ্য রেসিডিউ অর চার্জ রিমেইনিং আফটার ভোলাটাইল ম্যাটারস ইজ কেপ্ট। তো আমার একটু কনফিউশন আছে ফিক্সড কার্বন আর অ্যাশের মধ্যে, বাট পরে যেটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাশটা ফিক্সড কার্বন না, অ্যাশের মধ্যে হচ্ছে কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট টাইপের, ওটা মনে হয় ফিক্সড কার্বন। তো এই ফিক্সড কার্বনের ইকুয়েশনটা দেওয়া আছে, এটা হচ্ছে ওয়েট বেসিসে এটার ইকুয়েশনটা হচ্ছে পার্সেন্ট ওয়েট বেসিস। তো এই জন্য 100 থেকে আমরা যদি ময়েশ্চার কন্টেন্টের পার্সেন্টেজ, অ্যাশের পার্সেন্টেজ আর ভলাটাইল ম্যাটারের পার্সেন্টেজ বিয়োগ করে দিই, তাহলে আমরা হচ্ছে তো ফিক্সড কার্বনটা পাবো। আমরা হচ্ছে ভলাটাইল ম্যাটেরিয়াল বের করার সময় ড্রাই স্যাম্পলের বেসিসে বের করছি, এই জন্য এখানে ময়েশ্চার কন্টেন্ট আসে না, এখানে বিয়োগ দিতে হয় না। আর এটা যেহেতু ওয়েট বেসিসে বের করতেছি, এই জন্য আমার হচ্ছে ময়েশ্চার কন্টেন্টটাও এর মধ্যে ইনক্লুডেড, ময়েশ্চার কন্টেন্টটাও বাম দিতে হবে, এটাই। আচ্ছা, এখানে প্রপার স্যার একটা বল। জিনিস ক্লাসে বলছিল যে আমরা কেন দুইটা মশলা কন্টেন্ট বের করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি নিয়ে আর পানি ছাড়া, তাই না? এটা ইয়াতে বলেনি, 15 বলেনি, সরি পানি 15 বলে নাই, এটা আমি খেয়াল করি নাই। আচ্ছা, একটু একটু আমার মনে আছে, উনি একটা বলছিল যে আহ, একটা ময়েশ্চার, আচ্ছা একটা ড্রাই বেসিসে একটা ওয়েট বেসিসে, একটু একটু যেটা মনে পড়তেছে যে ধর তোর একটা ইয়াতে পানি আছে, একটা ওয়েট সলিড ওয়েস্টে, তো তুই যদি ওইটাকে বার্ন করিস তাহলে কি হবে, তুই ধর ওখানে হিট দিবি, তাহলে কি হবে, প্রথমে ওইখানে যদি পানি থাকে তাহলে প্রথমে ওই পানিটা উড়ে যাবে, উড়ে যে হচ্ছে ওখানেও তো কিছু হিট চলে যাবে, তো ওই হিটটা তো আসলে আমরা কাউন্ট করব না। এই জন্য সম্ভবত মানে তো ড্রাই করে নিতে হয়, তারপর ওইটাকে হিট দিতে হয়। ড্রাইটা তুই এয়ার ড্রাই বা এরকম কিছু করতে পারিস, এরকম এই কথাটা আমাদের বলছিল, ক্লাসে বলছিল অফলাইনে। আচ্ছা আমি 15 বলি, বল, এটা হচ্ছে বলতো। বলছিল মনে হয় যে তোর যে আমরা যখন ময়েশ্চার কন্টেন্ট আরেকটু উপরে যা তোর স্লাইডের, মানে যখন ময়েশ্চার কন্টেন্ট বের করে তখন কি ওয়েট ওয়েট দিয়ে ডিভাইড করব নাকি ড্রাই ওয়েট দিয়ে ডিভাইড করব, এই আচ্ছা ব্যাপারে আচ্ছা। বলছিল। যে হচ্ছে আমরা যদি ড্রাই ওয়েট দিয়ে ডিভাইড করি তার মানে ওই পানিটা তো আসলে ধরতেছি না, তখন দেখা যায় যে ময়েশ্চার কন্টেন্ট অনেক বেশি আসে, বুঝছিস? এরকম কিছু একটা বলছিল যে যদি আমরা, মানে আমারও এক্স্যাক্টলি মনে পড়তেছে না, বাট হালকা হালকা মনে পড়তেছে যে যদি আমরা ড্রাই ওয়েট দিয়ে ডিভাইড করি, ড্রাই ওয়েট মানে কি হুম, কম না, কম, হ্যাঁ। ভ্যালুটা তো কম, তাহলে হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্টের ভ্যালুটা অনেক বেশি পাই, মানে যেটা অ্যাকচুয়াল ময়েশ্চার কন্টেন্ট না, কারণ ওই যে হুম, কিছু এক্সট্রা পানি টানি থাকে উপরে নিচে, যেটা তো তোর ওই ম্যাটেরিয়ালটার পার্ট না, তাই না? হুম, হুম। তো মেবি এর জন্য ফর্মুলাই ছিল, ফর্মুলাটা কই, ফর্মুলাটা যাও তো, ময়েশ্চার কন্টেন্টের ফর্মুলাটা মানে ডিভাইড করা হয় যে ওয়েট ওয়েট। ওয়েট ওয়েট দিয়ে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইটা বলছিল। আচ্ছা আরেকটা কথা হচ্ছে অ্যাশ আর ফিক্সড কার্বনের কথাটা আমি যেটা জানি বলি। আচ্ছা অ্যাশ বল। হচ্ছে কি যেটা তোর বার্ন করার পরে যেটা থাকলো, ঠিক আছে, ওই দেখ রিমাইন্ডার আফটার বার্নিং, তো বার্ন হুম। করার পরে পুরো অংশটা যেটা থাকবে, আর ফিক্সড কার্বন যেটা সেটা হচ্ছে বার্নই করবে না, মানে ফিক্সড কার্বন ও হচ্ছে একটা ইনার্ট বিষয়, হ্যাঁ, সব আচ্ছা আচ্ছা। ম্যাটেরিয়ালের মধ্যে একটা ইনার্ট হিসাবে থাকে, ও ভোলাটাইলও না এবং রিঅ্যাক্টও করবে না এবং হচ্ছে বার্নও হবে না, ওইটা হচ্ছে মানে কনস্ট্যান্ট পোর্শন, ওইটা হচ্ছে ফিক্সড কার্বন। এর জন্য হ্যাঁ দেখ হ্যাঁ হ্যাঁ, টোটাল 100 মনে থেকে পড়ছে। আমরা সবকিছু মাইনাস করলে ফিক্সড কার্বনটা পাই। হ্যাঁ মানে এটা হচ্ছে জাস্ট ফিক্সডই থাকবে, হ্যাঁ মানে হ্যাঁ। শুরু থেকে এটার কোনো চেঞ্জ হবে। ওকে। হুম। হ্যাঁ এখন মনে পড়লো, ক্লাসে বলছি। আচ্ছা, ঠিক ক্লাসে আছে। এটাও জিজ্ঞেস করছিল যে দুইটা মশলা কন্টেন্ট কিভাবে বাইর করতেছে। দুইটা আসলে কি ড্রাই বেসিস আর ওয়েট বেসিস যেটা এটাই নাকি পিএম আর একটা হলো এম, এই দুইটাই কি? পিএম ওইটা তো তোমার ভোলাটাইল ম্যাটার, আচ্ছা হ্যাঁ, এটা তো তাহলে দেখো, দুইটা মশলা কন্টেন্ট তাহলে আরেকটা কোনটা ওইটাই বলতেছে? বলছে ড্রাই বেসিসে আর ওয়েট বেসিস, মনে হয় এটাই বলছিল। তাহলে ডিফারেন্সটা কি হবে, যে ড্রাই বেসিসের সময় হলো আমরা ওই যে যেটা বলছি যে হিট করে নিছি, আর ওয়েট বেসিসে হলো নরমাল ইয়া ছিল নাকি এয়ার হ্যাঁ ড্রাই, মনে হয় এটাই। নাকি ওটা মানে এয়ার ড্রাই আমার করে মনে নিব? হয় যে এটা
জান্নাতের লেকচার বা কারো লেকচার আমাদের দেখে নিতে হবে, মানে এটা 15-এ আসলে উনি বলে নাই, বললে আমার মাথায় থাকতো, তা আমাদেরই বলছে, অনেক আগে বলছে তো মাথায় আসতেছে না। তো খালি কোশ্চেন চলে বসে আছে, কিছুই লেখা নেই। আচ্ছা, আচ্ছা আমি আগাই। আচ্ছা, কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে এই জিনিসগুলো দেখে নিস, উনি এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে পার্সেন্ট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যাশ, এগুলো বের করা আলটিমেট অ্যানালাইসিস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখান থেকে এখানে একটা ম্যাথ আসছে, এই ম্যাথটা প্রায় আসে। হ্যাঁ, আর হচ্ছে হিটিং ভ্যালুটা কেন লাগবে, কারণ হচ্ছে এই যে তোর ঋতুরা যেটা করতেছে সম্ভবত এনার্জি কতটুকু পাবি, তো এটার জন্য এটা লাগে। আর মানে সলিড ওয়েস্ট থেকে এনার্জি জেনারেট করার জন্য আর কি তোর লাগবে। ফ্লাশিং পয়েন্ট অফ অ্যাশ, এটাও তো এই যে অ্যাশ হইতে কত, ফ্ল্যাশিং পয়েন্টটা কত, তো কত হিট লাগবে, এরকম কিছু একটা হবে, তেমন কিছু বলে না এটা। আচ্ছা, এটা হচ্ছে আলটিমেট অ্যানালিসিস। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে যে তোর বিভিন্ন টাইপের ওয়েস্ট, ফুড অ্যান্ড ফুড প্রোডাক্ট, তারপর হচ্ছে পেপার প্রোডাক্ট, প্লাস্টিক, এই ধরনের ওয়েস্ট গুলাতে তোর ওই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই জিনিসগুলা কি কি মানে পার্সেন্টেজে থাকে। যেমন ফুডের ফ্যাটের মধ্যে থাকে কার্বন থেকে 73%, হাইড্রোজেন থেকে 11.5%। এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এটা তোর ম্যাথটার জন্য এটা লাগবে। ওই চার্ট চারটারই এখানে হচ্ছে কি, ওটা অ্যাকচুয়ালি লাগে না, এই চারটা আমরা নর্মালি ম্যাথ ইউজ করি, ওটার সামারি আর কি, এটা স্যার যেটা বলছে ওটার সামারি, এটাই, এটা হলে হয়ে যায় না। তো এটাই তোর বিভিন্ন ধরনের ওয়েস্টে তোর কোন কি বলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো কি কি পার্সেন্টেজে আছে, এটা আমি এই চার্ট থেকে নিব। এটা হচ্ছে তোর অনেক সময় ভ্যালু গুলো দেখলাম টার প্যানেলে দিয়েই দেয়, আমরা অনেক সময় হচ্ছে ইয়া করে, তো এই চার্টটা দিয়ে দেয়। এখানে হচ্ছে ওই রিলেটেড একটা ম্যাথ আলটিমেট অ্যানালিসিস যেটা লেখা আছে, তো এখানে হচ্ছে যেটা বলছে এস্টিমেশন অফ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সলিড ওয়েস্ট স্যাম্পল, determine the chemical composition of the organic fraction without and with sulfur and without and with water of a residential municipal solid waste। আচ্ছা, তার মানে এখানে আমাদের করতে হবে কি, যে এই একটা রেসিডেন্সিয়াল মিউনিসিপাল সলিড ওয়েস্টের মানে কেমিক্যাল কম্পোজিশনটা বের করতে হবে। কেমিক্যাল কম্পোজিশন বলতে ওই যে তো লাইক হচ্ছে আমরা যে আণবিক সংকেত কোর্স করতাম না, গাঠনিক সংকেত, আণবিক সংকেত, যাই হোক ওই আণবিক সংকেত বের করতে হবে। মানে ধর লাইক গ্লুকোজের কি, গ্লুকোজ হচ্ছে C6H12O6, তো এই সলিড ওয়েস্টের এরকম সি কত, এইচ কত, ও কত, এন কত, এরকম একটা সংকেত বের করতে হবে। তার মানে সেটার জন্য কি কি করতে হবে, তোর কোয়েশ্চেনে দেওয়া থাকবে এই কম্পোনেন্ট গুলার ভ্যালুটা, মানে 1 নাম্বার কলামটা দেওয়া থাকবে, ওয়েটটা দেওয়া থাকবে এগুলো। আর তোর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, ওয়েট পাউন্ড, ময়েশ্চার কন্টেন্ট, হ্যাঁ ওয়েট গুলা দেওয়া থাকবে। এরপর হচ্ছে তোর ময়েশ্চার কন্টেন্টও দেওয়া থাকবে, ময়েশ্চার কন্টেন্টও দিয়ে দেবে। ময়েশ্চার কন্টেন্ট আসলে আরেকটা চার্ট আছে, বাট ওখান থেকে পাওয়া যায় না সরাসরি। আচ্ছা, যেটাই হোক ময়েশ্চার কন্টেন্ট দেওয়া থাকবে, অথবা কোনো একটা চার্ট দিয়ে দিবে, তুই এখানকার কোন ওয়েস্ট গুলা কি কি এটা দেখে ওখান থেকে ময়েশ্চার কন্টেন্টটা নিবি। এরপর হচ্ছে তোর এই কটা দেওয়া থাকবে, এরপর তো হচ্ছে ম্যাথটা করতে হবে, কি বের করতে হবে, কোন পরমাণু যেটা বলবো আর কি, কার্বন, হাইড্রোজেন, এগুলোর পরিমাণ গুলা বের করতে হবে। তো তোর এটার জন্য ফার্স্টে করবি আমার ড্রাই ওয়েটটা বের করতে হবে। তোর হচ্ছে ওয়েট দেওয়া আছে, তোর ময়েশ্চার কন্টেন্টও দেওয়া আছে, আমি তুই যদি ওয়েট থেকে ময়েশ্চার কন্টেন্ট, আচ্ছা ময়েশ্চার কন্টেন্টের পার্সেন্টেজ দেওয়া আছে। একটা জিনিস দেখ, এখানে ওয়েটটা হচ্ছে কম্পোনেন্ট বেসিস 100% অফ 100 অফ ওকে। ড্রাই ওয়েট বের করার সময় জাস্ট 100 থেকে ময়েশ্চার কন্টেন্টটা বিয়োগ দিয়ে দিবি, কারণ এটা তো পার্সেন্টেজ দেওয়া আছে। সো ময়েশ্চার কন্টেন্ট যদি তোর 70% হয়, ড্রাই ওয়েটটা হবে 100 মাইনাস 70%, 30%। এটা হচ্ছে ড্রাই ওয়েটের পার্সেন্টেজ পাই। এবার হচ্ছে ড্রাই ওয়েট কত পাউন্ড আছে এটা বের করতে হবে। এটার জন্য হচ্ছে
ড্রাই ওয়েটটা কিসের মধ্যে আছে? ওয়েটের মধ্যে আছে, তাই না? ওয়েটের 30% হচ্ছে ড্রাই ওয়েট। তার মানে হচ্ছে তুই যদি ড্রাই ওয়েটের পাউন্ডে কত বের করতে চাস, তার মানে ওয়েট ইনটু 30/100 করলে তুই হচ্ছে ড্রাই ওয়েট কত পাউন্ড সেটা পেয়ে যাবি। ওয়েট হচ্ছে 9 ইনটু 30/100 বের করছে। এখানে হচ্ছে 5 লেখা ছিল, 2 into 5, এটা 2 into 4 হবে। আচ্ছা, কার্বন পার্সেন্টেজ বাই ওয়েট ড্রাই বেসিস, এই ভ্যালুগুলা কার্বনের বল, হাইড্রোজেন বল, অক্সিজেন বল, এই ভ্যালুগুলা এই যে এই চার্টটা থেকে নিতে হবে। পার্সেন্টেজ বাই ওয়েট ড্রাই বেসিস এই চার্টটা থেকে এইগুলো নিতে হবে। তো এখানে ফার্স্টে দেখ ফুড ওয়েস্ট আছে। ফুড ওয়েস্টের জন্য কার্বন হচ্ছে 48%, তো এখানে লিখবি 48। পেপারের জন্য এখানে আছে 43.5% কার্বন। তো সবগুলো ভ্যালু ওইভাবেই নিবি। হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম, অক্সিজেনের ক্ষেত্রেও সেম। এটা তো গেল কার্বনের পার্সেন্টেজ ড্রাই বেসিস। এবার হচ্ছে কার্বনের কত পাউন্ড আছে, তাই না? তো পার্সেন্টেজকে যদি আমি ড্রাই ওয়েট দিয়ে গুণ দিই, এই ড্রাই ওয়েটের মধ্যে এত পার্সেন্ট কার্বন আছে, তো পার্সেন্টেজকে ড্রাই ওয়েট দিয়ে গুণ দিলে আমি হচ্ছে কার্বনের কত পাউন্ড আছে, কার্বনের ওয়েটটা পেয়ে যাবো। সেম ভাবে সবগুলাই করবি, যতগুলো আছে একই জিনিস। তারপরে জাস্ট হচ্ছে নিচে এগুলো সামেশন করে দিবি। ওয়েট গুলার ক্ষেত্রে সামেশন করবি, পার্সেন্টেজ গুলো দরকার। তারপরে হচ্ছে কম্পোনেন্ট ওয়েট, এখানে কম্পোনেন্ট গুলা লিখবি উইদাউট উইদাউট ওয়াটার। উইদাউট ওয়াটার হচ্ছে এগুলো আমরা সব ড্রাই বেসিসে বের করলাম না, এগুলাই হচ্ছে তো উইদাউট ওয়াটারের ভ্যালু গুলা। তো উইদাউট ওয়াটারে কোনটা কত পাউন্ড এটা লিখে দিবি। যেমন কার্বন আসছে টোটাল 27.79, 27.7। হাইড্রোজেন আসছে 3.66 পাউন্ড। এভাবে কোনটা কত পাউন্ড আসছে এটা লিখে দিবি। উইথ ওয়াটার, উইথ ওয়াটারে হচ্ছে তো কি বলে পানি সহ কত, কোনটা হচ্ছে কত, এটা বের করতে হবে। এই জিনিসটা আসলে আমি বুঝি নাই, কনসেপ্টটা বুঝি নাই। যেটা এখানে করছে যে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে শুধু হচ্ছে না, এবার বুঝছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তো উইথ উইথ H2 মানে কি, তো হচ্ছে এই সলিড ওয়েস্টের মধ্যে তো হচ্ছে পানি কতটুক আছে, পানি আমরা তো ড্রাই বেসিসে বের করছি, তো পানি আমরা বাদ দিচ্ছি। তো এই সলিড ওয়েস্টের মধ্যে পানি যতটুক আছে ওইটা ধরে এখানে করা হয়েছে। তো ওখানে যে পানিটুকু বাদ দিছিলাম ওইটা হচ্ছে নিচে। তো পানি বলতে H2O, মানে উইথ H2O হইলে শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে তো ওই H2O যতটুকু ছিল ওটা যোগ হবে। H2O যোগ হবে না, মানে হাইড্রোজেনের সাথে তোর হচ্ছে পানি যেটা ছিল, পানির মধ্যে যে হাইড্রোজেনের পরিমাণটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যোগ হবে। আর অক্সিজেনের সাথে হচ্ছে তোর ওয়েস্টের মধ্যে অক্সিজেন যতটুকু ছিল ওই অক্সিজেনের পরিমাণটা যোগ হবে। বাকি সবগুলো দেখ সেম আছে, যা ছিল তাই, উইদাউট H2, উইথ H2। এটা কি বুঝতে পারছিস? এই ওয়াটার পার্সেন্টেজটা কি উপরে আছে, মানে বিয়োগ দিছে আহ, যেটা? আচ্ছা, ওটা কিভাবে পাইছি পরে বলতেছি, মানে এটা এতক্ষণ যতটুকু বললাম অতটুকু তো হুম। বুঝছিস না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু এটা ক্যালকুলেশনটা দেখা তাহলে হ্যাঁ ক্লিয়ার হবে। ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখছি, এখানে একটা কথা পাইলাম একটু আগে। ক্যালকুলেশনটা আমি ভুলে গেছিলাম কোথায় যেন। হ্যাঁ, এই যে এখানে দেখ, এখানে দেখা যাচ্ছে তো, তাই না? ক্লিয়ার না যদিও, এটা একটু কেমন জানি। আচ্ছা, ওয়েট অফ ডিসকার্ডেড ওয়েস্ট। ওয়েট অফ ডিসকার্ডেড ওয়েস্ট মানে এই যে দেখ, এখানে হচ্ছে এখানে জিনিসটা উল্টা করে দেখাইতেছে। ওয়েট যেগুলো দেওয়া ছিল না, ওয়েটের যে টোটাল ভ্যালুটা, এটাই হচ্ছে ওয়েট অফ ডিসকার্ডেড ওয়েস্ট লিখছে এরা, আমাদের যেটা দেওয়া ছিল ভ্যালুটা। আর ওয়েট অফ ড্রাই ওয়েট হচ্ছে যেটা আমরা বের করলাম না পাউন্ডে, এটা হচ্ছে 58.1। আমি আমি আমাদেরটা দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে ওয়েট অফ ডিসকার্ডেড ওয়েস্ট বলতে এই যে ওয়েস্ট কলাম 2 থেকে যে ভ্যালুটা পাইছি এটা, আর ড্রাই ওয়েটটা হচ্ছে এটা 59। হ্যাঁ, তো
এটা অ্যাকচুয়ালি এভাবে লেখার দরকার নাই, এখানে আসলে তোর ওয়েস্টের ভেতরে কতটুকু ওয়াটার আছে এটা বের করছে। তার মানে কি এইভাবে কেন লিখছে যায় না, তোর যদি ওয়েট থেকে ড্রাই ওয়েটটা বাদ দিস, ওয়েট আছে তোর 79.5 পাউন্ড, ড্রাই ওয়েট আছে 59 পাউন্ড, এখান থেকে এটা বাদ দিলেই তোর হচ্ছে ওয়াটার কত পাউন্ড আছে এটা তো পেয়ে যাবি, তাই না? এটা বুঝছিস তো? হ্যাঁ হুম, এখান থেকে হচ্ছে ওয়েট অফ ওয়াটার ইন ওয়েস্ট এত পাউন্ড পাবি। তারপরে দেখ তোর হচ্ছে ওয়েস্টে এতটুকু ওয়াটার আছে, তো তুই আসলে এর মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তুই অ্যাকচুয়ালি তুই বের করতে চাচ্ছিস যে তুই মানে হাইড্রোজেন আর অক্সিজেন আমাদের আলাদা আলাদা ভাবে লাগবে, হ্যাঁ, কারণ আমরা ওখানে কম্পাউন্ড গুলো আলাদা আলাদা করছি, তো আমাদের টোটাল ওয়েটটা দিয়ে কাজ নেই। তো এটা করার জন্য কি করছে দেখ, total moisture in pound divided by molecular weight of water into molecular weight of hydrogen or oxygen যদি তুই করিস, তাহলে হাইড্রোজেনের জন্য আলাদা হয়ে যাবে, অক্সিজেনের জন্য আলাদা হয়ে যাবে। যেমন ধর এটা জাস্ট ঐকিক নিয়মে, ধর তোর পানির আণবিক সংকেত H2O, H2O, এখানে হাইড্রোজেনের আছে 2 গ্রাম, অক্সিজেন আছে 16 গ্রাম, এরকম না? গ্রামই বললাম, মানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের হচ্ছে 2টা পরমাণু আছে, তার মানে 1 into 2, আর অক্সিজেনে একটা পরমাণু আছে, এটা পারমাণু 16, তাহলে এটা কত আসে? 18 না? তার মানে কি 18, 18, 18, এরা হচ্ছে পাউন্ড হিসেবে লিখছে, আই ডোন্ট নো কেন। ও পাউন্ড পাউন্ড কাটাকাটি চলে যায়, সব পাউন্ডই ধর, হ্যাঁ। ধর 18 পাউন্ডের মধ্যে বা 18 এককের মধ্যে তোর হাইড্রোজেন আছে, আর 18 গ্রামের মধ্যে হাইড্রোজেন কিন্তু আছে 2 গ্রাম, তাই না? টোটালটা হচ্ছে 18, তার মানে তো এর মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম, ঠিক তো বুঝতেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি। 18 পাউন্ডে হাইড্রোজেন আসে 2 গ্রাম, তাহলে তোর 21.4 পাউন্ডে হাইড্রোজেন কত গ্রাম আছে, মানে আমার ওয়েস্টে যতটুকু পানি আছে তার মধ্যে হাইড্রোজেন কত গ্রাম আছে এটা বের করতে এভাবে। গ্রামে না, এরা পাউন্ডে লিখতে অ্যাকচুয়ালি, কারণ কাটাকাটি চলবে। তো এটাই, তার মানে হচ্ছে তোর অক্সিজেনের তারপর ক্ষেত্রে কি তারপর করতে এটা কি হবে? যোগ দিচ্ছে এগুলো? হ্যাঁ, এটা হচ্ছে তোর এই যে এটা হচ্ছে দাঁড়া, অক্সিজেনের ক্ষেত্রে জাস্ট এই 18 গ্রামে তোর অক্সিজেন আছে 16 গ্রাম হবে, বুঝছিস, এই আণবিক সংকেত থেকে যেটা পাইছে। তাহলে তোর যেটা তোর ওয়েস্টে যতটুকু পানি আছে অতটুকুর মধ্যে অক্সিজেন কতটুকু আছে এটা বের করে ফেল। বের করে ফেলার পর এই যে দেখ, এখানে উইদাউট ওয়াটারের একটা কলাম আছে, উইথ ওয়াটারের কলামে কি করছে, উইদাউট ওয়াটারের সাথে জাস্ট হচ্ছে তোর এই যে এই ওয়াটারের পরিমাণটা, এই হাইড্রোজেন আর অক্সিজেনের যে পরিমাণটা পাইছিস সেটা তুই হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে যোগ করে দিবি। যেমন হাইড্রোজেন ছিল 3.61, তোর ওয়েস্টের মধ্যে আছে 2.38, তাহলে 3.61 প্লাস 2.38 5.99। অক্সিজেন ছিল 22.95, তোর ওয়েস্টের মধ্যে আছে 19.02, তাহলে এই দুটো যোগ করলে 40। এটা কি ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তৃপ্ত কি আসিস? আচ্ছা যাই হোক, আহ তাহলে এটা হ্যাঁ গেল, আছে। এটা বুঝছিস তো না? হ্যাঁ বুঝছি। আচ্ছা, উইদাউট ওয়াটার, আমার হলো উইথ মাঝখানে ওয়াটারের, নেট কাটতেছে তো ওর জন্য এরকম লাগতেছে। আচ্ছা আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে সমস্যা নেই, যে এগুলো পড়া তো যায়। আমরা, আচ্ছা এগুলো তো হচ্ছে আমরা পাউন্ডে পাইলাম, এরপর আমরা হচ্ছে মোলার কম্পোজিশন, মানে হচ্ছে তোর মানে এগুলো কত মোল করে আছে এটা বের করতে হবে। এটা খুবই ইজি, তুই তো সবগুলার হচ্ছে অ্যাটমিক ওয়েট জানিস, তুই যে হচ্ছে ওয়েট গুলা পাইছিস ওগুলোকে জাস্ট হচ্ছে অ্যাটমিক ওয়েট দিয়ে যদি ভাগ করে দিস তাহলে হচ্ছে মোল পেয়ে যাবি। এটা কিছুই না, যেমন ধর উইদাউট ওয়াটারে কার্বন আছে 27.79, ডিভাইডেড বাই কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12.01, তাহলে আসে 2.314 মোলস। এভাবে সবগুলা বের করে ফেলি, আমরা মোল গুলো পেলাম। কিন্তু দেখা যাইতেছে যে আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে কি বলছিল, কোয়েশ্চেনে বলছিল যে আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা চাইছে উইথ এন্ড উইদাউট সালফারে আর উইথ এন্ড উইদাউট ওয়াটার। সো উইথ এন্ড উইদাউট ওয়াটারের তো আমরা জন্য ক্যালকুলেশন করতেছি, এখানে ওরা যেটা করছে যে দেখ এই পাশে কম্পোনেন্ট গুলো লিখছে, এই পাশে হচ্ছে উইদাউট H2O ওর জন্য লিখছে এবং উইথ H2O ওর জন্য লিখছে। তো এই দুইটা কলামের জন্য কি করছে ওরা নাইট্রোজেনকে 1 করে দিচ্ছে, হ্যাঁ।
নাইট্রোজেন কত ছিল? নাইট্রোজেন ছিল 0.58। 0.58 কে 1 করছে কিভাবে? 0.58 বাই 0.58। তার মানে সবগুলো কম্পোনেন্টকে তো 0.58 দিয়ে ভাগ করতে হবে তুই যদি নাইট্রোজেনকে 1 করতে চাস। এটাই করছে, বাট এটা কেন জানি আমার মিলে নাই এদের সাথে ভ্যালুটা। দেখ, এটা কিন্তু তুই যদি এই চোথায় দেখিস সেম কাজই করছে। নাইট্রোজেনকে 1 করতে গেলে এরা হচ্ছে এদেরটার সাথে মিলে। যেমন এখানে কার্বন ছিল 59 পয়েন্ট, সরি এটা না, 2.279, নাইট্রোজেন ছিল 0.038, ভাগ করলে আসে 59.97। হ্যাঁ, এটা আসে। তো এদেরটার সাথে মিলছে, স্যারের এটার সাথে কেন মিললো না বুঝলাম না। তো এটা জাস্ট এইটাই প্রসেস। তারপরে দুইটা কলামে যেটা করছে যে সালফারকে 1 করছে। এটা এটা কেন করছে আমি জানি না, পরে দেখলে হয়তো বুঝবো। সালফারকে 1 করছে সেম ভাবে, সালফারকে 1 করছে কিভাবে? 0.1 0.1 বাই 0.1 করছে। আমি সবগুলোকে 0.1 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এটার সাথে কেন যেন মিলল না। ওই চৌথাটা একটু তোরা দেখতে পারিস, আমি ওটা দিয়ে দিব। আচ্ছা, আহ তাহলে কি বলছে যে কেমিক্যাল ফর্মুলা উইথ উইদাউট H2 এর জন্য এগুলা, উইথ H2 এর জন্য এই রোটা, উইদাউট সালফারের জন্য এই কলামটা, উইথ সালফারের জন্য এই কলাম। আচ্ছা, উইদাউট সালফারের জন্য নাইট্রোজেনকে কেন 1 করলো? নাইট্রোজেনকে উইদাউট সালফারের জন্য 1 করে নাই এখানে। ওয়েট, ভালো কোয়েশ্চেন করছে। এখানে আসলে উইদাউট সালফার, তার মানে এখানে সালফার সব, এটা নিয়ম হচ্ছে গিয়ে তো সবচেয়ে যেটা কম থাকবে সেটাকে সম্ভবত তোর হচ্ছে 1 করতে হবে। তো এখানে তো সালফার তো আগেই বাদ, তাই না? সালফার নাই, সালফারকে যদি বাদ দিস তাহলে সবচেয়ে কম কোনটা আছে এগুলোর মধ্যে? আচ্ছা আচ্ছা। হুম। কোথায় যেন ছিল, হ্যাঁ এগুলো। নাইট্রোজেন সবচেয়ে কম আছে না? হ্যাঁ হ্যাঁ। নাইট্রোজেন সবচেয়ে কম আছে জন্য তুই নাইট্রোজেনকে 1 করবি। সালফারের এই ভ্যালুটা মানে সালফারের ভ্যালুটা নেয়নি, কারণ এটা উইদাউট সালফারে। আর যখন উইথ সালফারে করছে তখন হচ্ছে তখন সালফারকে সালফারকে 1 ধরছে। করছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বায়োলজিক্যাল প্রপার্টির এইগুলা থেকে উনি তেমন কিছু, উনি যেটা বলছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে উপরের দিকে দেখ ওয়াটার সলিউবল কনস্টিটিউয়েন্টস আছে, সুগার, স্টার্চ। নিচের দিকে হেমিসেলুলোজ, যেগুলো হচ্ছে 5 থেকে 6 কার্বনের। তারপরে সেলুলোজ, তারপরে হচ্ছে ফ্যাট তো আরো বেশি হেভি, লিগনিন। তার মানে তুই বুঝতেছিস যে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছিস তোর কি কার্বনের নাম্বার গুলো বাড়তেছে না? তোর হচ্ছে মানে যত নিচের দিকে যাবি মানে তোর ধর হচ্ছে যে কার্বনের মানে কার্বনের সংখ্যা যত, সেলুলোজে কার্বনের সংখ্যা আরো বেশি, ফ্যাটে আরো বেশি, মানে লিগনিনে আরো বেশি। এটা হচ্ছে একটা পলিমেরিক ম্যাটেরিয়াল, মিথক্সিল গ্রুপ থাকে, অনেকগুলো অ্যারোমেটিক রিং থাকে। হুম, এখানে আসলে বোঝাচ্ছে যে তোর হচ্ছে যত কার্বনের সংখ্যা বাড়তেছে, তোর হচ্ছে জিনিসটাকে বায়োডিগ্রেড করতে তত বেশি কষ্ট হচ্ছে, ডিগ্রেড করতে তত বেশি সমস্যা হবে। মানে সেটা হচ্ছে তোর আহ মানে কি বলবো যে কম, মানে সেই সেই ওয়েস্টটা সহজে পচবে না। সত্যি কথা, রিয়াল কথা যেটা, সহজ কথা যেটা, সেই ওয়েস্টটা পচে যাবে না, পচতে কষ্ট হবে। এটা আর কি এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে লিগনিন এমন একটা জিনিস, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আমাদের এখানে লিগনিন হচ্ছে গিয়ে পলিমেরিক ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে অ্যারোমেটিক রিং থাকে, হ্যান ত্যান থাকে। এটা ইম্পর্টেন্ট হচ্ছে লিগনিন হচ্ছে সহজে বায়োডিগ্রেড করে না, এটাই। আর এখানে হচ্ছে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, বায়োডিগ্রেডেবিলিটি অফ অর্গানিক ওয়েস্ট কম্পোনেন্টস। এটা হচ্ছে, হ্যাঁ এই জিনিসটা নিয়ে কোয়েশ্চেন আসে। এই কেন মিসলিডিং হ্যান ত্যান আমি বলতেছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখিস। এখানে বলছে যে volatile solids content determined by ignition at 500 degrees Celsius is often used as a measure of the biodegradability of the organic fraction of municipal solids. বলছে যে আমরা 500 ডিগ্রি সেলসিয়াস ইগনাইট করে যে ভলাটাইল সলিড এর কন্টেন্টটা পাই, এটাকে নরমালি হচ্ছে সলিড ওয়েস্টের বায়োডিগ্রেডেবিলিটি হিসেবে প্রকাশ করে। মানে বোঝাতে চাইছে ভলাটাইল ম্যাটেরিয়াল যত বেশি থাকে বায়োডিগ্রেডেবিলিটি তত বেশি থাকে, এটাই আমরা নরমালি ধরে নিতে পারি।
কিন্তু এখানে বলছে দ্য ইউজ অফ ভলাটাইল সলিডস ইন ডিসক্রাইবিং দ্য biodegradability of the organic fraction of the municipal solid is misleading. As can misleading as some of these organic constituents are highly volatile but low in biodegradability. মানে কিছু কিছু অর্গানিক কনস্টিটিউয়েন্ট থাকে, যেমন এখানে লিগনিন, এটা কিন্তু হাইলি ভলাটাইল, এটা অনেক বেশি ভলাটাইল, কিন্তু এটা বায়োডিগ্রেডেবিলিটি অনেক কম, এটা একদমই ডিগ্রেড করতে চায় না। সো এটার ভলাটাইলিটি অনেক, কি বলে, ভলাটাইল সলিডস এর পরিমাণ বেশি হওয়ার সত্ত্বেও এটা কিন্তু বায়োডিগ্রেডেবল না। তার মানে কি, এটাকে আমরা এটা বলতে পারি না যে ভলাটাইল কন্টেন্ট বেশি থাকলে বায়োডিগ্রেডেবিলিটি বেশি হবে। এটা এই ধরনের ম্যাটেরিয়াল হচ্ছে নিউজপ্রিন্ট, সাম প্ল্যান্ট ট্রিমিং। তো নিউজপ্রিন্ট কেন? লিগনিন কি বললে যে লিগনিনটা পুড়ে না? লিগনিনটা ডিগ্রেড করে না, এই মানে ডিগ্রেড হচ্ছে মানে কি এখানে? ডিগ্রেড মানে হচ্ছে তোর মানে ধর ফেলে রাখলে বায়োলজিক্যালি? পচে যায়। হ্যাঁ, বায়োলজিক্যালি যেটা পচে যায়, মানে ধর কি বলে মাইক্রো অর্গানিজম দিয়ে বা এরকম সম্ভবত আর কি। মানে এখানে তো প্রথম লাইনে আবার লিখছিল এই যে ইগনাইশন এট 500 ডিগ্রি সলিড, এর জন্য জিজ্ঞেস করলাম। ওটা তো হচ্ছে, তো এখানে বোঝা যাচ্ছে যে ভলাটাইল সলিড তুই যেটা বের করিস 500 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াসে ইগনাইট করে, সেটা ভলাটাইল সলিডের জন্য বলছে। আচ্ছা, বলছে বুঝতে যে পারছি। মানে ভলাটাইল হল সলিড, হ্যাঁ যদি জিনিসটা পুড়ে সেটাকে আমরা ভলাটাইল সলিড বলতেছি, কিন্তু সেটা হলো সরাসরি বায়োডিগ্রেডেবিলিটি বলতেছে না, কারণ বায়োডিগ্রেডেবিলিটিটা পুরা ছাড়াও হতে পারে, এরকম কি ব্যাপারটা? আমি বলি আরেকবার আরেকবার। তুই, হ্যাঁ হ্যাঁ, আরেকবার। এটা হচ্ছে কি, এখানে বলছে যে যেসব সলিড ওয়েস্টের মধ্যে ভলাটাইল সলিড বেশি থাকে, নর্মালি ধরে নেওয়া হয় সেগুলো বেশি বায়োডিগ্রেডেবল হবে। ভলাটাইল সলিড বেশি থাকা মানে হচ্ছে তোর হচ্ছে পুড়লে হচ্ছে যেগুলো বেশি জিনিস, মানে যেটার ওয়েট অনেক কমে যায়, অনেক মানে কম্পার্টমেন্টে ভোলাটাইল চলে মানে যায়, হচ্ছে যেটা হচ্ছে উড়ে যায়, মানে উড়ে হিট যায়, করলে উড়ে যায়। লিকুইড উদ্দায়ী হয়ে গেছে। পদার্থ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। উড়ে চলে যায়। তো ধরে নেওয়া হয় এই উড়ে চলে যে, এটা কেমনে বের করবি তুই? এটাকে হিট দিবি, তারপর দেখবি কতটুকু ছিল কতটুকু ছিল না, এইভাবে তুই ভলাটাইল সলিডটা বের করি, এটা বোঝাইছে। আর বলছে যে ভলাটাইল সলিড যেটা বের করলি সেটা যদি বেশি হয়, ধরে নেওয়া হয় এটা বেশি বায়োডিগ্রেডেবল, কিন্তু সবসময় এটা নাও হতে পারে। অনেক মানে অর্গানিক কনস্টিটিউয়েন্ট আছে যেগুলো হচ্ছে তো ভলাটাইল সলিডস এর পরিমাণ অনেক বেশি, কিন্তু এটা একদমই বায়োডিগ্রেডেবল না। এটার কারণ হচ্ছে তোর লিগনিন যেটা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যেমন নিউজ প্রিন্ট যেটা, এটাতে হচ্ছে অনেক লিগনিন থাকে। লিগনিন জিনিসটা হচ্ছে নিউজ প্রিন্টে হচ্ছে তো ওই যে ডাবের যে খোসা আছে না, এগুলো ওরা ওই কারখানায় ইউজ করে, মানে ইয়ার র ম্যাটেরিয়াল হিসেবে। হ্যাঁ, ডাবের খোসা, তারপর হচ্ছে বাঁশ, তারপর হচ্ছে যে কাঠের টুকরা, এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে লিগনিন থাকে। লিগনিন এমন একটা জিনিস, এটা হচ্ছে তোর একদমই মানে বায়োডিগ্রেডেবল না। বুঝতেইছিস তো, তুই কাঠ কিন্তু সহজে, মানে বায়োডিগ্রেডেবল বাট অনেক কম। বাঁশ এগুলো কিন্তু অত সহজে পচে না, তাই না? মানে হুম। আঁশ টাইপের জিনিস আর কি, তোর ডাবের খোসা এটাই। এখানে আরেকটু ক্লিয়ার হবে এই জিনিসটা দেখলে, যে এখানে দেখ biodegradability বলা হচ্ছে alternatively the lignin content of municipal waste can be used to estimate the biodegradable fraction. এই ইকুয়েশনটা থেকে সম্ভবত ম্যাথ আসে বা লিখতে চাই। আচ্ছা, biodegradable function is equals to, এটা একটা এম্পিরিক্যাল ফাংশন, 0.83 minus 0.028 into lignin কন্টেন্ট। এখান থেকে তুই বুঝতে পারতেছিস যে লিগনিন কন্টেন্টের পরিমাণ যত বেশি হবে, তা যেহেতু মাইনাস আছে, বায়োডিগ্রেডেবিলিটি তত কমবে, তাই না? তার মানে তোর হচ্ছে ভলাটাইল সলিডস এর উপর আসলে সরাসরি এটা ডিপেন্ড করতেছে না, এটা আসলে লিগনিন কন্টেন্টের উপর মানে বেশি ডিপেন্ড করতেছে। লিগনিন কন্টেন্টের পরিমাণ তো যত বেশি হচ্ছে, মানে বায়োডিগ্রেডেবিলিটি তত কমতেছে, এটাই। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে, তো ধর হচ্ছে কি ফুড ওয়েস্ট, ফুড ওয়েস্টে ভোলাটাইল সলিড আছে 7 থেকে 15%, এটাতে লিগনিন কন্টেন্ট আছে মাত্র 0.4%। তো এটা কিন্তু দেখ বায়োডিগ্রেডেবল ফাংশন হচ্ছে ফ্র্যাকশন হচ্ছে 0.82। হ্যাঁ, তুই আবার নিউজ প্রিন্টে দেখ, নিউজ প্রিন্টে তো দেখ ভোলাটাইল সলিড অনেক বেশি, হ্যাঁ, ফুড ওয়েস্টের চেয়ে অনেক বেশি, 7 থেকে 15, আর এখানে হচ্ছে 94। লিগনিন কন্টেন্টও এটার অনেক বেশি।
তাহলে ভলাটাইল সলিড বেশি হওয়ার কারণে কি হওয়া উচিত ছিল? এটা বায়োডিগ্রেডেবিলিটি কম হওয়া উচিত ছিল, অনেক বেশি হওয়া উচিত ছিল। কিন্তু দেখ, লিগনিন কন্টেন্ট বেশি থাকার কারণে এটার বায়োডিগ্রেডেবিলিটি ফুড ওয়েস্টের চেয়ে অনেক কম। 0.82 কোথায়, 0.22 কোথায়। অফিস পেপারের ক্ষেত্রে আবার দেখ যে এখানে কিন্তু ভলাটাইল সলিড বেশি আছে, কিন্তু লিগনিন কন্টেন্ট কিন্তু অনেক কম। লিগনিন কন্টেন্ট কম থাকার কারণে কি এটা বায়োডিগ্রেডেবিলিটি কিন্তু বেশি, বুঝছিস? এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে। আচ্ছা, এনআরসি ভ্যালু, এটা নিয়ে আমি ম্যাথ আসতে দেখছি, এই ফর্মুলা গুলাও মেবি লিখতে বলে, যদিও আমি এটা হাতে স্যার কি করে ফর্মুলা দিয়ে দেয়? না মনে হয়। না, এটা তাই তো নাই। দেয় নাই, আমি দেখিনি। আচ্ছা, এইটা নিয়ে মনে হয় ম্যাথ আসে, এই ফর্মুলা দুইটা লাগবে, বিটিইউ পার পাউন্ড আমি দেখছি। হ্যাঁ, শুধু মুখস্থ করতে হবে আর কি। তাহলে এনার্জি ভ্যালু কিভাবে বের করবি মিউনিসিপাল সলিড ওয়েস্টের? এটার জন্য হচ্ছে এই নামটা দেখছি, ডুলং না সামথিং, ডুলং ফর্মুলা। হ্যাঁ, এটা দিয়ে ম্যাথ আসতে দেখছি। লাগবে। তাহলে এই ফর্মুলা দিয়ে তুই হচ্ছে এনার্জি ভ্যালুটা বের করবি বিটিইউ পার পাউন্ডে। যদি বের করতে চাস তাহলে এই ফর্মুলা ইউজ করবি, আর কেজি কিলোজুল পার কেজিতে বের করতে চাইলে এই ফর্মুলা ইউজ করবি। এখন সম্ভবত তোর ভ্যালু দেখে বুঝতে হবে, বা ভ্যালু না, অ্যাকচুয়ালি তোর হচ্ছে CH2O2s, এগুলো অ্যাকচুয়ালি যে লেখা আছে কার্বনের পার্সেন্টেজ, হাইড্রোজেনের পার্সেন্টেজ, নাইট্রোজেনের, সালফারের। হ্যাঁ, এগুলা জাস্ট পার্সেন্টেজ গুলো বসায় দিবি, কার্বনের, হাইড্রোজেনের, নাইট্রোজেনের, সালফারের। তাহলে তুই তোর এনার্জি ভ্যালুটা পেয়ে যাবি। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ম্যাথ গুলো আমি ভালো মতো দেখে নেই, ম্যাথ এটা দিয়ে দেওয়া নাই স্লাইড। আচ্ছা, এগুলা এগুলোতে কি দেওয়া আছে? টিপিক্যাল ভ্যালুস ফর ইনার রেসিডিউ এন্ড এনার্জি কন্টেন্ট অফ রেসিডিয়াল মিউনিসিপাল। আচ্ছা, এই যে সলিড ওয়েস্টের তোর এনার্জি কন্টেন্ট গুলার এনার্জি বিটিইউ পার পাউন্ডে আর ইনার রেসিডিউ পার্সেন্টেজের ভ্যালু গুলো দেওয়া আছে। মেবি চারটা সামনে ম্যাথ করার জন্য দিয়ে দিবে, বা অবশ্য আমি ভ্যালু দিয়ে দিচ্ছি, আমি দেখছি সরাসরি। আচ্ছা, এখন এই যে এই চার্টটা, এটার নাম যেন কি ছিল, ভুলে গেছি, যাই হোক। এখানে হচ্ছে উনি হচ্ছে এই যে যেটা হাইলাইট করা আছে ওইটা নিয়ে আর কি ডিসকাস করবে। তো ইনি এখন হচ্ছে ওয়েস্ট জেনারেশন নিয়ে ডিসকাস আমরা করবে, সলিড এটা হাইলাইট ওয়েস্ট করে। ম্যানেজমেন্ট গ্রাফ। হ্যাঁ, সামথিং কি জানি একটা ডায়াগ্রাম নাম দিছিল না, মানে ফ্লো ডায়াগ্রাম কি জানি একটা। ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্লো চার্ট মনে হয় এরকম হ্যাঁ, টাইপের ফ্লো কিছু একটা। ডায়াগ্রাম। যাই হোক, এটা আসে কিন্তু যেটা আমি বলি তোকে, ফার্স্ট সিটিতে যে কোয়েশ্চেন গুলো আসছে সেম সেম আমি হচ্ছে ডান প্যানেলে আসতে দেখছি। সেকেন্ড সিটির কোয়েশ্চেন গুলো হুবহু যেগুলো আসছিল না, ফার্স্ট এটা আঁকতে বলছে, তারপর বাংলাদেশের মানে প্রেক্ষাপটে একই জিনিসই ডান প্যানেলে আসে। আর এগুলো রিপিট হয়, প্রচুর প্রচুর রিপিট হয় না কোয়েশ্চেন, একই টাইপ কোয়েশ্চেন, ম্যাথ গুলো রিপিট, সেম ম্যাথ। ওয়েস্ট জেনারেশন কিভাবে হয় এটা নিয়ে বেসিক্যালি উনি ডিসকাস করছেন। এটা নিয়ে এই স্লাইডটা মেবি কিছুই বলেন নাই উনি ওদেরকে। হ্যাঁ, এই স্লাইডটা উনি বলছে ম্যাথটা দেখলে বোঝা সহজে, ম্যাথটা খুবই ইজি আর কি। এই ম্যাথটা দেয় এখানে বলছে যে কোন একটা সিঙ্গেল টাইপে আমি একটা ল্যাম্প খুলে দেখলাম 10টা 16 ইয়ার্ড কিউব ভলিউমের কম্প্যাক্টর ট্রাক আসলো, 18টা 3 ইয়ার্ড কিউবের তো পিক আপ ট্রাক আসলো, 56টা 1 ইয়ার্ড কিউব ভলিউমের প্রাইভেট কার আসলো, 2টা 45 ইয়ার্ড কিউব ট্রাক আসলো উইথ ব্রোকেন কংক্রিট। হ্যাঁ, তারপরে বলছে যে যদি হচ্ছে 3.82 পাউন্ড পার ক্যাপিটা পার ডে, if there এই ভ্যালুটা দেওয়া আছে, আর 2.7 ক্যাপিটা পার হোম থাকে, তাহলে তোর হচ্ছে ওই টাউনটায় কয়টা হোম আছে এটা বের করতে হবে। আর এখানে এই হোয়াটস রং উইথ দ্য আনসার, এটা ইজি আছে। এখানে তুই ফার্স্টে হচ্ছে আইটেম গুলো লিখবি, কি কি ধরনের আইটেম থেকে, মানে কি কি ধরনের গাড়ি থেকে তোর, সরি, হ্যাঁ, কি কি ধরনের সোর্স থেকে অ্যাকচুয়ালি তোর ওয়েস্ট গুলো পড়লো এই ইয়ার মধ্যে ল্যান্ডফিলে। তারপর হচ্ছে কয়টা করে ট্রাক বা গাড়ি আসছে এটা লিখবি, নাম্বার অফ লোড। তারপর হচ্ছে সেগুলোর ভলিউম কিরকম ছিল লিখবি, স্পেসিফিক ওয়েট দিয়ে দিবে। তারপর টোটাল ওয়েট কি হবে দেখ, স্পেসিফিক ওয়েট দেওয়া হচ্ছে পাউন্ড পার ইয়ার্ড কিউবে, এটাকে তুই ভলিউম দিয়ে গুণ দিবি, তাহলে একটা তোর ওই
ট্রাকের ওয়েট কত পাবি, তারপর যদি নাম্বার অফ ট্রাক দিয়ে গুণ দিস তাহলে টোটাল কত ওয়েট ছিল সেটা পাবি। এভাবে সবগুলো করে একদম সামেশন করে ফেলবি। তারপরে এই সামেশনটা কি দেখতো, এই সামেশনটা হচ্ছে পাউন্ডে আছে। এখন তোর বের করতে হবে যে এই টাউনে কতগুলো হোম আছে, তার জন্য তোর এই যে দুইটা ভ্যালু দেওয়া আছে। এখন তুই এই পাউন্ডকে ফার্স্টে যদি 3.82 দিয়ে ভাগ দিস তাহলে তুই কি পাবি, ক্যাপিটা পাবি, তাই না? কতজন মানুষ আছে ওই শহরে। তারপর ওটাকে তুই যদি 2.7 দিয়ে ভাগ দিস তাহলে ক্যাপিটা কাটা যাবে, তাহলে কয়টা হোম আছে সেটা পেয়ে যাবে। এটাই মানে এখানে ক্যাপিটা পার ডে বাই 3.82 বলতে বুঝাইছে যে 3.82 দিয়ে ভাগ করছিস, কারণ ক্যাপিটা পার ডে নিচে ছিল, এটা হচ্ছে উপরে চলে আসছে। আর এখানেও সেম ভাগ করে দিবি, এটা মানে পেয়ে যাবে। এটা মনে হয় আসছে টার্ম ফাইনালে ম্যাথটা আসতে দেখছি। তারপরে হোয়াটস রং উইথ দ্য আনসার, এখানে হচ্ছে যেটা বলছে যে দেখ একটা শহরে এতগুলো বাড়ি থাকা পসিবল না। আর এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা হচ্ছে ব্রোকেন কংক্রিট যেগুলো আসছে ওগুলাকেও, এখানে কিন্তু নাম্বার অফ হোমস বলছে, হ্যাঁ। তো তার মানে কি আমরা শুধু হোম থেকে যে ওয়েস্ট গুলো আসতেছে এটা আমাদের কনসিডার করতে হবে, ব্রোকেন কংক্রিট তার মানে বাড়ি থেকে আসতেছে না, তাই না? তো বাড়ির মধ্যে থেকে যেগুলো আসতেছে ওগুলো কনসিডার করতে হবে। তো এই ব্রোকেন কংক্রিটের জন্য যে পার্টটা ছিল এটা এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে এই যেটা ফার্স্টে আমরা করছিলাম যেটা আসছিল এটা থেকে ব্রোকেন কংক্রিটটা টোটালটা থেকে ব্রোকেন কংক্রিটটা বিয়োগ দিয়ে দিব। তারপরে আর সেম কাজ আগের মতোই 3.82 দিয়ে ভাগ দিব, 7 দিয়ে ভাগ দিলে অ্যাকচুয়ালি তোর যে কয়টা বাড়ি আছে সেটা পেয়ে যাবে। এটাই। আর টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা এগুলো এখানে একটা খুব জঘন্য একটা ম্যাথ আছে, এটা মানে এত বাজে কিছুই বোঝা যাচ্ছে না লেখাগুলো। আচ্ছা এখানে কি বোঝাইছে ডিফিনিশন কি? আচ্ছা ম্যাটেরিয়ালস ব্যালেন্স অ্যানালাইসিস, হ্যাঁ ব্যালেন্স অ্যানালাইসিস। আচ্ছা এই স্কেচটাকে মনে হয় ব্যালেন্স অ্যানালাইসিস বা কিছু বলা হয়, হ্যাঁ। এটা ম্যাথ আসতে দেখছি, ওখানে বলে যে মানে তো এই ব্যালেন্স অ্যানালাইসিস বা ব্যালেন্স চার্ট কিছু একটা করো। এখানে অ্যাকচুয়ালি তোর থাকতে হয় তোর হচ্ছে ইনফ্লো গুলা, তোর ধর কোন একটা ম্যাথটা যেটা আসে কোন একটা ক্যানারি সামথিং, হ্যাঁ ক্যানারি যেখানে তোর ক্যান প্রস্তুত হয়, এখানে ধর তোর কি কি ইনফ্লো আসলো মানে র ম্যাটেরিয়াল যেগুলো আসে সেগুলো তুই ইনফ্লোতে লিখবি। তারপর হচ্ছে আউটফ্লো, তারপর হচ্ছে স্টোরড ম্যাটেরিয়াল গুলো ভেতরে লিখবি যেগুলো তুই স্টোর করে রাখবি। তারপর হচ্ছে তোর আউটফ্লোর মধ্যে লিখবি যে মানে প্রোডাক্ট যেগুলো তৈরি হবে সেগুলো আউটফ্লোতে যাবে। আর তোর হচ্ছে সলিড ওয়েস্ট গুলা এদিকে দিবি, এরকম একটা ম্যাথ আছে। এই ফর্মুলাটা লাগে, ফর্মুলাটা হচ্ছে ডিএম বাই ডিটি, এটাই ডিএম বাই ডিটি হচ্ছে বেসিক্যালি এটা আর কি, অ্যাকুমুলেশন ইজ ইকুয়ালস টু ইনফ্লো মাইনাস আউটফ্লো প্লাস জেনারেশন। এই ইয়াটা লাগে, ফর্মুলাটা লাগে। ম্যাথটা দেখ, ম্যাথটা মানে পড়তেই তো সারাদিন চলে যাবে। এই ম্যাথটাতে যেটা বুঝাইছে মানে বলছে যে তোর ধর একটা ক্যানারি ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিছু তোর হচ্ছে কি কি ধরনের তোর হচ্ছে র ম্যাটেরিয়াল আসে, তারপর হচ্ছে কার্টুন আসে, তারপর হচ্ছে কিছু এই যে মিসেলেনিয়াস ম্যাটেরিয়াল আছে, এগুলো কত মানে কত টন করে আসে ওগুলো লিখছে। তারপর হচ্ছে দেওয়া আছে যে তুই কতটুকু মানে র ম্যাটেরিয়াল থেকে তুই কতটুকু মানে র প্রডিউস করলি, মানে র ম্যাটেরিয়াল ইউজ করে তোর প্রোডাক্ট কতটুকু পাইলি বা প্রসেস প্রোডাক্ট কতটুকু পাইলি। আচ্ছা এটা পরে আমি করলে বুঝবো। আচ্ছা 12 টন প্রডিউস, হ্যাঁ 12 টন হচ্ছে তোর ইনপুট ছিল, এখান থেকে তুই ধর 10 টন হচ্ছে প্রোডাক্ট করছিস, তারপর হচ্ছে কোনটা কি করছিস এগুলো অনেক কিছু দেওয়া আছে, অনেক কিছু। তো আমি ম্যাথটা এটা না পড়ে এটা দেখাই, এটা দেখে সলিউশনের মধ্যে সবার সামারি করে দেওয়া আছে। এখানে যেটা বলছে, এখানে যেটা চাইছে সেটা হচ্ছে প্রিপেয়ার এ ম্যাটেরিয়ালস ব্যালেন্স, ব্যালেন্স মানে যেটা বললাম যে এরকম একটা চার্ট বানাইতে হবে, balance for the cannery on this day and a materials flow diagram
accounting for all the materials. Sorry, balance বলতে কি ব্যালেন্স জিনিসটা কি? এই যে মাস ব্যালেন্স শিট, ফাইনাল ম্যাটেরিয়ালস ব্যালেন্স ইজ, হ্যাঁ ব্যালেন্সের মধ্যে মিলে হচ্ছে তোর এই চারটাই পড়ে। এটা একটু এই ম্যাথটা না আমি খুব ভালো করে টাইম নিয়ে দেখতে পাইনি, এটা একটু তোদের ভালো করে টাইম নিয়ে দেখতে পাই। এটা কঠিন কিছু না, খুব ইজি একটা জিনিস, বাট এটা ঘেটে ঘেটে একটু দেখতে হয়। আর এই অলসো ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট পার টন অফ প্রোডাক্ট, ওয়েস্ট পার টন অফ প্রোডাক্টটাও বের করতে বলছে। এখানে এই ম্যাথটা তো বলতেছে, এই ম্যাথটা উনি যেটা বলছেন যে এই ম্যাথটা যেগুলো চাইছে এগুলো কেন লাগবে, তুই ধর বের করলি এই জিনিসগুলো, ওগুলো তো কোন কাজে লাগবে, কেন তুই বের করবি যে তুই কতটুকু ওয়েস্ট উৎপন্ন হলো, কি দরকার? এটা হচ্ছে গিয়ে ধর তুই ওয়েস্ট কতটুকু উৎপন্ন হলো এটা তো লাগবে, যে তুই যে ওয়েস্ট ট্রিটমেন্ট করবি, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টটা যে নিয়ে যাবি তাদের তো জানতে হবে কতটুকু ওয়েস্ট আসবে তোর ইন্ডাস্ট্রি থেকে বা তোর ইয়া থেকে, এই জন্য এটা লাগবে। তারপর রিসাইকেবল ম্যাটেরিয়াল কতটুকু উৎপন্ন হলো এটা কেন লাগবে, কারণ যে তুই যদি ওটা নিজে রিসাইকেল করিস বা কোনো জায়গায় রিসাইকেল করা হয় এরকম কোনো জায়গায় পাঠাইতে চাস, তাহলে তোর এই অ্যামাউন্টটা জানতে হবে। এটাই। আর এইটাই, এই দুটাই বলছে, আমি কিছু বলি নাই। আচ্ছা, এখানে যেটা বলছে যে অন দ্য গিভেন ডে দ্য ক্যানারি রিসিভস, তার মানে এই যে এই জিনিসগুলো আসছে এগুলো সব কোয়েশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, কোয়েশ্চেনে সামারি করছে 12 টন অফ র প্রডিউস। র প্রডিউস বলতে মনে হয় উনি যেটা বলছে যে ফার্মে যেগুলো প্রডিউস হয়, যেমন র ম্যাটেরিয়াল, ফার্ম প্রোডাক্ট গুলো, যেমন হচ্ছে কি বলে শাকসবজি টাইপের মনে হয়, নট শিওর আমি। 5 tons of cans, can আছে 5 টন, 0.5 tons of cartons, 0.3 tons of miscellaneous material। আচ্ছা, as a result of internal activity, আচ্ছা এবার হচ্ছে এটা তো আসলো তোর ক্যানারিতে, এরপর ইন্টারনালি কি কি কাজ হইতেছে, ইন্টারনাল অ্যাক্টিভিটিতে কি কি হইতেছে এগুলো দেওয়া আছে। ও আচ্ছা, ব্যালেন্স প্রিপেয়ার আচ্ছা, এখানে এগুলো কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, এগুলো জাস্ট সামারি করে এরা এখানে লিখছে। মানে হচ্ছে 10 tons of product is produced, তো 12 টনের র প্রডিউস থেকে 10 tons এর প্রোডাক্ট প্রডিউস হয়, 1.2 ton produce waste is generated and the remainder of the product is discharged with wastewater। ওই যে গ্রাইন্ড করে ওয়েস্ট ওয়াটারের সাথে ওই ওয়েস্টটা পাঠায় দেওয়া হয়। আর এই যে 5 টন ক্যান আসলে এর মধ্যে 4 টন ক্যান হচ্ছে স্টোর করা হয়, আর বাকিটার 3% হচ্ছে ড্যামেজ করা হয়, রিমাইন্ডার ইউজড অফ হুইচ 3% আর ড্যামেজ। আর এই যে কার্টুন আসলো 0.5 টন, 0.5 টন অফ কার্টুন আর ইউজ অফ হুইচ 3% আর ড্যামেজ, মানে এই 0.5 টনের মধ্যে 5% ড্যামেজ হয়ে যায়, সরি 3% ড্যামেজ হয়ে যায়। আর তারপর হচ্ছে 25% অফ মিসেলেনিয়াস ম্যাটেরিয়ালস ইজ স্টোর, মানে তোর যে এই যে মিসেলেনিয়াস ম্যাটেরিয়াল আসলো 0.3 টন, এটার মধ্যে 25% হচ্ছে স্টোর করা হয়, 50% হচ্ছে পেপার ওয়েস্ট হয়। এই 50% পেপার ওয়েস্টের মধ্যে আবার 35% হচ্ছে সেপারেট করা হয়, রিসাইকেল করা হয়, with the remainder disposed as mixed solid waste। রিমাইন্ডার মিক্সড সলিড ওয়েস্ট হিসেবে বের করে দেওয়া হয়। The remaining 25% of the miscellaneous materials are disposed as mixed waste। মানে হচ্ছে একটা হচ্ছে সলিড ওয়েস্ট হিসেবে বের করছে, একটা মনে হয় মিক্সড ওয়েস্ট হিসেবে বের করছে, এরকম কিছু। এত কিছু এই ম্যাথে আছে, এটা দেখতে আমার অনেক টাইম লাগছে। আচ্ছা, ডিটারমাইন দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটিস। আচ্ছা, এখানে ওয়েস্ট জেনারেটেড ফ্রম র প্রডিউস, র প্রডিউস ছিল হচ্ছে 12 টন, তাই না? এখানে ওয়েস্ট কতটুকু জেনারেট হয়েছে এটা আমাদের খুঁজে বের করতে হবে, এখানে কোয়েশ্চেনে মনে হয় লেখা আছে। আচ্ছা দেখ, of the 12 tons of raw produce, 10 tons become processed products, 1.2 tons end up as produced waste, এটা কিন্তু দেওয়াই আছে। আর which is fed to cattle, তার মানে 1.2 টন আমাদের টোটাল 12 টন র প্রডিউসের মধ্যে 1.2 টন আমাদের ওয়েস্ট হিসেবে ক্যাটেলকে খাওয়ানো হয়। তো এটাকে হচ্ছে সলিড ওয়েস্ট ফেড টু ক্যাটেল হচ্ছে 1.2 টন, কেজিতে লিখে নিচ্ছে, তো কেজিতে আর কি প্রকাশ করছে। ওয়েস্ট প্রডিউস, আচ্ছা এটা কিন্তু এ মানে হচ্ছে এই যে তোর এই যে র প্রডিউস যেটা ছিল এই এগুলা এ বি সি ডি ওভাবে আসছে।
waste produce discharged with wastewater. আচ্ছা, ওয়েস্ট ওয়াটারের সাথে এই যে এখানে বলছে যে the remainder of the produce is discharged with wastewater. রিমাইন্ডার কতটুকু এটা আমাদের বের করতে হবে। মানে আমাদের ছিল কতটুকু, মানে দেওয়া আছে 12 টন অফ প্রোডিউস। 12 টনের মধ্যে আমাদের 10 টন প্রোডাক্ট ইজ প্রোডিউস। 10 টন হচ্ছে আমার, ধর আমি প্রোডাক্ট প্রোডিউস করছি, তার মধ্যে 1.2 টন হচ্ছে ওয়েস্ট, যেটা আমি ক্যাটলকে খাওয়াইছি। তার মানে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে 0.8 টন। মানে এই 0.8 টনটা আসলে আমাদের যেটা এই যে রিমাইন্ডার ডিসচার্জ উইথ ওয়েস্ট ওয়াটারের সাথে এটা ডিসচার্জ। আচ্ছা, আমার মনে হয় কি বাকিগুলো তোরা দেখলে বুঝবি, মানে আমি আমার জাস্ট একবার দেখলেই বুঝছি, বুঝছিস কোনটার কত পার্সেন্ট কি হয়, এটাই জাস্ট, মানে কঠিন কিছু না। তো এটা কি পুরাটা বলার দরকার আছে? আপাতত আমার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এটা বলি খুবই শোন, হ্যাঁ বল। তুই পারলে পরে হলো একটা শুধু ম্যাথের উপর একটা নিস, কোশ্চেন সলভার একটা ক্লাস নিস। আচ্ছা আপাতত আচ্ছা, স্লাইডটা আমার করে রাখ। সমস্যা নাই, হ্যাঁ, কারণ অনেক কিছুই না স্লাইডে। আচ্ছা তাহলে হ্যাঁ, আমি আচ্ছা, আর কোয়েশ্চেন যদি সলভ। মনে করিস যে তুই মানে টায়ার্ড হয়ে গেছিস বা কিছু, তাহলে বাকিটুকু পরে আরেকদিন নে, মানে কালকে 2 ভাগ সকালেও করে নিতে নে। পারিস, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এটাই করবো, কারণ আমার পড়া শেষ হয় নাই। আমি মানে আজকে অর্ধেক নিবো, এই তারপরে হবে না, হ্যাঁ আমার আজকে শেষ হবে না, কারণ হচ্ছে কি আমার মাথাও ব্যথা করছে, আর 70 পড়ে যাইতে এখনো মেলা কিছু আছে। তো আমি তাইলে এই আবার ম্যাথ অব্দি রাখলাম। লাইব্রেরিও বন্ধ করে দিবে। হ্যাঁ, লাইব্রেরি অফ করে দিবে। আচ্ছা ঠিক আছে, শোন, তাহলে আমি কালকে এই ম্যাথ থেকে শুরু করবো 53 পেজ থেকে। আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ডিং স্টপ আর করে দে। হচ্ছে আহ, আচ্ছা, আর হচ্ছে শোন, আহ, জানি না কালকে ইয়া শেষ হবে কিনা, কি বলে কোয়েশ্চেন সলভ। কালকে আমি কখন নিব এটা, তাহলে সকালে? যদি কালকে কোশ্চেন সলভ না হয় মনে হয়, তাইলে তুই পরশু সকালেও নিতে পারোস, সমস্যা নেই। মানে কথা হলো, আমি বলি আমার প্ল্যানটা হলো এইটা, যে আমাদের এখন যেহেতু যে যার পার্ট ভালো মতো পড়তেছে, সে যদি জিনিসটা যদি গুছায় রাখে ভালো করে, এমন ভাবেও পড়া দিয়ে রাখে যে ভিডিওতে থাকে যে কোশ্চেন সব সলভ করা আছে, তাহলে পরীক্ষার আগে আগে আমরা এটা দেখলে মোটামুটি আমাদের রিভিশনটা ফাস্ট হবে। নাহলে তো একই জিনিস আবার পড়া করা লাগবে, তাই না কোশ্চেন গুলা, বুঝছস? এখন হয়তো একটু পেইন হ্যাঁ লাগবে কোশ্চেন, কিন্তু এখন করা থাকলে হলে তখন হাতের কাছে নোটসটা থাকলে তাড়াতাড়ি করা যাবে আর কি, সবকিছু রিভিশন দেওয়া যাবে, এই আর কি। আচ্ছা শোন, তাহলে আমি আমার বাকি পার্টটুকু আর কোয়েশ্চেন সলভ একবারে পরশু সকালে দেখা দিব, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমার পার্ট তাহলে 10টার দিকে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 10টায় কর। 10টাই নাও। আর আমার হচ্ছে 5-10 মিনিট একটু লেট হতে পারে, একটু ওয়েট করো, আমি হলে যাব, খাবো, নামাজ পড়বো, তো আমি ট্রাই করবো তাড়াতাড়ি আচ্ছা করার। তাহলে 10:15টায় শুরু করবে না, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো কোনো বাসায় আছি। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, 10:15টায় করতে। আচ্ছা, আচ্ছা, আর ওকে। তুই তো রেকর্ডিংটা ড্রাইভে আপ দিয়ে দিস, বুঝছস? আমার তো নেট চলে গেছে মাঝখান দিয়ে।